আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসাইড স্টোরি পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো একটি সফলতার গল্প। আজকে আমাদের সাথে উপস্থিত আছে মতিহারের যে সবুজ চত্বর, এখান থেকে উঠে আসা একজন তরুণ উদ্যোক্তার গল্প। বাংলা টিফিন এবং বঙ্গভোজ নিয়ে আসলে যাকে আমাদের চারপাশের লোকজন চিনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সুনাম রয়েছে, এর সাথে আরও অনেকগুলো ব্যবসার সাথে যিনি জড়িত। আজকে আমরা কথা বলছি তরুণ উদ্যোক্তা মুর্শেদ শাকিলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি, আমাদের এই পডকাস্টে এসে কেমন লাগছে আপনার? অনেক চমৎকার, বেশ সুন্দর। আচ্ছা, আপনি আমাদের এই পডকাস্ট দেখেন কি না? আসলে অবশ্যই দেখি, অনেকবার দেখি। আপনি রাজশাহীকে রিপ্রেজেন্ট করছেন, ইনসাইড পডকাস্ট রাজশাহীকে রিপ্রেজেন্ট করছে। আমার জন্য এটা বেশ গর্বের, এটা অনেক ভালো লাগার ব্যাপার। আর আমি ইতিমধ্যে দেখেছি আপনি মতিহারকে নিয়ে বেশ কিছু ফিচার করেছেন, আমার কাছে বেশ সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে। এটা ছাড়া কি আর কেউ কি অনুপ্রেরণা জাগিয়েছে কিনা আমাদের এই প্রোগ্রামে আসার ক্ষেত্রে আর কি? এই প্রোগ্রামে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা ছিল আসলে আপনার কাছ থেকে ইনভাইটেশন পাওয়ার আগে আমার বন্ধু রিগান, কাজল আহমেদ রিগান, আমার বাল্যবন্ধু আর কি, ও বেসিক্যালি আপনার সাথে মানে এই পারপাসে আপনার সাথে বসার জন্য আমাকে খুব বেশি মোটিভেট করেছে এবং ও খুবই কোয়ালিটি হিসাবে আমাকে রিপ্রেজেন্ট করতে চাই এবং ওর আন্তরিকতা বেশ চমৎকার, যে কারণে ও সবসময় চেয়েছে যে আমি যেন এই প্রোগ্রামে আসি। না, সেও আমাকে অনেকবার বলেছে আর কি। আচ্ছা, আমি বারবার তাকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে আপনি চাচ্ছিলেন কিনা। তো যখন আমি শুনলাম যে আপনি চাচ্ছেন, তখন আমরা ভাবলাম যে আসলে যেহেতু আমরা চাচ্ছি যে আসলে আমাদের মতিহারকে রিপ্রেজেন্ট করতে এবং রাজশাহীর লোকজনকে আসলে একটু সামনের দিকে এগিয়ে নিতে, এই কারণে ভাবলাম যে আপনার সাথে যোগাযোগ করি। আমি আমাদের এই পডকাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আমরা একটু একদম শুরুর দিকের আসলে আপনার যে লাইফ ছিল, এই লাইফের ব্যাপারে একটু জানতে চাবো। শুরুর দিকে বেসিক্যালি আমি বেশ ডানপিঠে স্বভাবের ছিলাম। আমি মানে চরম লেভেলের ডানপিঠে। আমার ছোটোবেলার কথা যদি বলি, যে আসলে আমি তো ওই আমাদের এলাকা একটু আপনি নিশ্চয়ই জানেন যে নদীর তীরে অবস্থিত, জাহাজঘাট ধরমপুর এলাকা আমার। আমার এখনও মনে আছে যে আমি ওই লাট্টু, মার্বেল, লাটাই, ঘুড়ি, এই জিনিসগুলোর উপরে আমার মানে ফ্যান্টাসি ছিল অন্যরকম। মানে ছোটোবেলা থেকে ডানপিতে পড়াশোনাতেও যতখানি মনোযোগ দিতাম, তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি মনোযোগ, ঠিক আমার ছেলেটার মতো। আমার ছেলেটাও এখন তাই বোধ হয়। আগে তো এই সুযোগটা ছিল আসলে, এক্স্যাক্ট, জায়গা ফাঁকা ছিল, এক্স্যাক্ট, তখন আমরা আসলে খেলার সুযোগ পেতাম। এক্স্যাক্ট। তাহলে মোটামুটি খুব ভালো কেটেছে আপনার ছোটবেলা। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার এই যে বিজনেস আসলে হঠাৎ করে, মানে খুব স্বাভাবিকভাবে দেখা যায় যে বাসার লোকজন চায় যে একজন পড়াশোনা করার পরে চাকরি করবে। জি জি। হঠাৎ করে বিজনেসের দিকে আসার? না, হঠাৎ করে আসলে ব্যবসায়ী হয়ে যায়নি আমি। আমার বেসিক্যালি বিজনেসে আসার পেছনে সবচেয়ে বড় যে ফার্স্ট মোটিভ থাকে না, একটা ফার্স্ট মোটিভেশন আমার এখনও মনে আছে। যে আমি যখন সায়েন্স হয় আমাদের, ওই যে আমাদের সময় এখনও বোধহয় আছে, ক্লাস 9-এ সায়েন্স পেতে হয়। হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্সের যে ব্যাপার। আমার কেন জানি সায়েন্স পাইনি দেখে আমার খুব বেশি কষ্ট হয়নি। আচ্ছা, আমার মনে হয়েছে যে আমি তো কমার্স পাচ্ছি। কমার্স ব্যাপারটা মানে অনেকে বলতো যে আর্টসের থেকে কমা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না। এবং আমরা যখন কমার্সের ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ব্যাচ বোধহয়, মানে কি আমি জানি না, আমার মনে নাই, কিন্তু ওই সময়ে এই পারপাসটা খুব বেশি জন সার্ভ করতো না, কিন্তু আমি খুব আগ্রহের সাথে নিয়েছিলাম। আমাদের স্যার ছিলেন হচ্ছে শান্ত স্যার। কোন স্কুলে ছিলেন? অগ্রণী স্কুলে। আমার স্কুল অনেকগুলা, মসজিদ মিশন স্কুলে পড়েছি, তার আগে ডাসমারি স্কুলে পড়েছি, তারপরে অগ্রণী স্কুলে। এখন অগ্রণী স্কুলে ওই সময় স্যারের কাছ থেকে আমার অনুপ্রেরণা ছিল যে কমার্স একটা ভালো সাবজেক্ট, এখানে তুমি পড়তে পারো, এখানে তুমি বিজনেস গ্যাদার করতে পারো। এবং আমার ওই ফার্স্ট ক্লাসটাই আমার মনে আছে যে উনি বলছিলেন যে এন্টারপ্রেনারশিপের কথা। আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে এন্টারপ্রেনারশিপ এত ভালো জিনিস, তো স্যার আবার নিজে কেন আসলে শিক্ষকতা কেন করেন? মানে আমি এটা প্রশ্নও করেছিলাম এবং স্যার আমাকে একটা বিড়ানিও দিয়েছিল। আমার কাছে মনে হয়েছে যে কমার্স ব্যাপারটা অনেক চমৎকার একটা ব্যাপার। মানে
গ্রেটেস্ট অপরচুনিটি ইন দিস ওয়ার্ল্ড। আপনি সায়েন্সেও যতখানি অপরচুনিটি আছে, কমার্সে আমার কাছে মনে হয়েছে তার থেকে অনেক বেশি অপরচুনিটি আছে। কারণ বিশ্বে অর্ধেকেরও বেশি অংশই কিন্তু হচ্ছে ডিপেন্ড অন বিজনেস আছে বলেই আপনি আমি অনেক কিছু করছি, অনেক চিন্তা করছি। সুযোগ আছে, জি। বিজনেস আছে বলেই জব আছে। বিজনেস থাকলে জব থাকবে, বিজনেস না থাকলে জব থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। এবং বিজনেসে আসার পিছনে আমার ফ্যামিলি, মজার ব্যাপার হচ্ছে যে আমি একমাত্র, আমার বংশীয়ভাবে আমি একমাত্র ব্যবসায়ী। আচ্ছা। এছাড়া আমার পুরো বংশে কোনো ব্যবসায়ী নাই, সকলেই চাকরি করে। আমার দাদা থেকে যদি বলি, আমার দাদা পিডিবির অ্যাকাউন্টেন্ট ছিলেন, উনি তারপর পোস্ট মাস্টার হিসাবে ছিলেন। দেন আমার বাবা নেসকোতে ছিলেন, পিডিবিতে ছিলেন। আমার চাচা নেসকোতে পিডিবিতে ছিলেন। আমার আরও এক চাচা রাঁচি বিশ্ববিদ্যালয়ে আছে, সবাই ব্যাংকে আছে, ব্যাংকে ছিলেন আরও এক চাচা। আমার ছোট ভাইও আরইবিতে আছে। মানে সবাই চাকরিজীবী, আমি একমাত্র ব্যবসায়ী আমার ফ্যামিলিতে। তো আপনি যেটা বলছিলেন যে ব্যবসায়ী হওয়ার পিছনে আসলে ফ্যামিলি এখনও হয়তো চিন্তা করে কিনা আমি জানি না, আমার ফ্যামিলি যে তারা হয়তো চেয়েছিল যে আমি হয়তো খুব ভালো রকমের একজন কর্মকর্তা হব, মানে চাকরিজীবী হবে না। এবং এটা নিয়ে বেশ মানে ফ্যামিলিতে কথাও হয়, এটা নিয়ে আলোচনা হয়। যাত্রাটা শুরু হলো কবে? ব্যবসায়ের যাত্রা বেসিক্যালি শুরু খুব বেশি সময় না, আমার ব্যবসায়ের যাত্রা খুব বেশি দিন সময় না। আমি তবে এন্টারপ্রেনার অনেক আগের, মানে অনেক আগে শুরুটা হয়েছে অনেক আগে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন টাকার প্রয়োজনে, মানে আমার ফ্যামিলিতে এমন কোনো দিন ছিল না কিংবা সময় ছিল না যে সময়ের কারণে আমাকে আসলে খাবার জন্য আর্ন করতে হবে কিংবা জীবন চলার জন্য আর্ন করতে হবে, এমন কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার কাছে মনে হতো যে আমার আরেকটু টাকা লাগবে, মানে এই টাকায় আমার হয় না বেসিক্যালি। তো তখন আমার মনে হইলো যে আব্বু যে টাকাটা দেয় তার পাশাপাশি যদি কিছু টাকা আর্ন করা যায়, এবং আমি তো শিখতেছি এন্টারপ্রেনারশিপ, সো আমি যদি এরকম কিছু করতে পারি তাতে করে ভালো হবে। আমার এক বড় ভাই ছিল, ওই রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক সাহেব, উনি এখন মোহাম্মদ ইলেকট্রনিক্সের ওনার এবং অনেক বড় ব্যবসায়ী। সেই সময় উনি চায়না থেকে রিকন্ডিশন রেডিও নিয়ে আসতেন। আচ্ছা, চায়না থেকে রিকন্ডিশন রেডিও, ছোট ছোট রেডিও। আমি ওনাকে বললাম যে ভাই আমি তো ব্যবসা বাণিজ্য করতে চাই, আমাকে একটু দেখান না পথ। তো বলে তুই তো ব্যবসা বাণিজ্য করতে পারবি না, আগে এক কাজ কর, চাকরি বাকরি কর, শিখ। ঠিক আছে, নো প্রবলেম। ওই ব্যাগে করে আমি তখন ওই দুর্গাপুর, বাঘা, চারঘাট, আড়ানি, মানে থানা শহরগুলো, উপজেলা শহরগুলোতে আমি পড়াশোনার পাশাপাশি রেডিও বিক্রি করতাম। আচ্ছা, এক দোকানে যেয়ে বলতাম যে আপনার তো নতুন রেডিও এত বেশি দাম, আপনি এক কাজ করেন আমাদের এই রেডিওগুলো দেখতে পারেন, কোনো জায়গায় জং আছে, কিছু ভাঙা আছে, কোথাও কোনো পিনের প্রবলেম আছে, আমরা এগুলো প্রবলেম সলভ করে দিব, আপনি এটা বিক্রি করেন, এটা তো আপনার স্যার, আপনি জেনে খুশি হবেন। আমার এরকম রেকর্ড আছে, আমি সারাদিনে 300 রেডিও বিক্রি করে দিছি একদিনে। এটা মানে কোন সাল ছিল আসলে? এটা 11, 9, 10। নেট তো কেবল আসছে। না, ইন্টারনেটের সাথে আমরা তখন ইন্টারনেটের সাথে আমরা তখন ইউজ টুই না। ইন্টারনেট আমার কাছে ফোনই আসছে, আমার বাবা আমাকে ফোন কিনে দিয়েছিল, আমার মনে আছে সিটিসেলের একটা ফোন কিনে দিয়েছিল, 3400 টাকা দাম, 3400 টাকার টক টাইম ফ্রি, আবার 12টা থেকে 25 পয়সা বা এরকম কিছু একটা সুযোগ ছিল। তো রেডিও আমার ওই সময়, তখন আমার ভিতরে একটা অন্যরকম মোটিভেশন কাজ করে যে বাহ, এত বিশাল ব্যাপার, এতগুলো রেডিও বেচে ফেলাইছি। হ্যাঁ, তারপরে উনি তখন ওনার কাছ থেকে তখন বের হয়ে আসার পরে পড়াশোনায় মনোযোগ ছিল তখন আসলে ব্যবসার মধ্যে ওইভাবে যাওয়া হয়নি। কিন্তু তারপরে থেকে কিছু না কিছু করার চেষ্টা করেছি। সব সময় মনে হয়েছে যে এই ধরনের বিজনেস করা যায়, ওই ধরনের বিজনেস করা যায়। বিভিন্ন মেলায় আমি তখন এঙ্গেজ হতাম, যদিও ফ্যামিলি এটা চাইতো না, মানে সব বিভিন্ন মেলায় আমি এঙ্গেজ হইতাম। এরপরে ইউনিভার্সিটি লাইফে অনেক বেশি ইভেন্ট করেছি আমি, অনেক ইভেন্ট হিউজ ইভেন্ট করেছি আমি। পড়াশোনা কি আপনার রাজশাহীতে ছিল না? রাজশাহী ঢাকা মিলেই ছিল। আচ্ছা, তো অনেক বেশি মানে ইভেন্ট করার কারণে আমার কাছে ওই সহজ মনে হতো। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপের ব্যাপারটা আমার কাছে খুব সহজ হয়ে গিয়েছিল।
পরে তো আস্তে আস্তে বিজনেসে আসা। এখন আমার প্রথম মানে বিজনেস ছিল হচ্ছে ফুড ডেলিভারি। আপনি নিশ্চয়ই জানেন যে ফুডাহলিক নামে এমন একটা কোম্পানি আছে, যেটা রাজশাহী বেস না শুধুমাত্র, এখন সারা বাংলাদেশেই আমরা ফুড ডেলিভারি প্রায় 6টা বিভাগে আমরা বিভাগ নিয়ে কাজ কি করছি। দায়িত্বে আছেন আপনি? ফুডাহলিকের আমি এন্টারপ্রেনার, আমি ফুডাহলিকের সিইও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনেকে জানে না। ফুডাহলিক আমার প্রতিষ্ঠান, এবং মজার কথা হচ্ছে যে ফুডাহলিক হচ্ছে রাজশাহীর প্রথম ফুড ডেলিভারি কনসেপ্ট। তখন বাংলাদেশে হাংরি নাকি শুধুমাত্র কাজ করছে ফুড ডেলিভারি নিয়ে, তখন বাংলাদেশে ফুড প্যান্ডাও সেইভাবে অপারেশনস করে না। রাজশাহীতে ফুড ডেলিভারি কনসেপ্ট হচ্ছে ফুডাহলিক, প্রথম ফুড ডেলিভারি কনসেপ্ট। তার আগে আমি কাজ করতাম একটা ফুড ডেলিভারি কনসেপ্টে, এখন আমার বিজনেস পার্টনার যিনি, আচ্ছা, তার কোম্পানিতে আমি জব করতাম। ওইটা কি নাম ছিল? ওইটার নাম ছিল বক্স। বক্স, আচ্ছা। আমি যখন বক্সে কাজ করি তখন ফুডাহলিক একদম নিঃশেষ হয়ে গেল। মানে আমি যখন বক্সে শুরু করলাম, ফুডাহলিক ছিল ফার্স্ট, বক্স ছিল সেকেন্ড। আমি যখন বক্সে শুরু করলাম তখন ফুডাহলিক একটু ঝিমিয়ে গেল, আচ্ছা আচ্ছা, নিচের দিকে যাওয়া নিচের শুরু দিকে করেছে। যাওয়া হ্যাঁ। শুরু করছে, ডিগ্রোথ হচ্ছিল। পরে যখন আমি বক্স থেকে আবার চলে গেলাম, তখন ফুডাহলিক কেন জানি রুয়েটিয়ানদের তৈরি ছিল ফুডাহলিকটা। তো ফুড ডেলিভারি কনসেপ্টটা আমি যেভাবে আসলে চিন্তা করেছিলাম, এভাবে হয়তো তারা চিন্তা করেনি। তখন আমি ওদের কাছ থেকে মাত্র 3400 টাকায়, 3400 টাকায় ফুডাহলিক একটা সাইকেল, একটা হচ্ছে সিম কিনে নিয়েছিলাম, আমার মনে আছে। মানে মালিকানা 3400 টাকায়? 3400 টাকায় মালিকানা কিনেছিলাম। আচ্ছা। ওনাদের মোটিভেশন ছিল যে 3400 লাইকের একটা ফেসবুক পেজ, হ্যাঁ, সো 1 টাকা পিস দিতে হবে লাইক, মানে একটা লাইক 1 টাকা। আচ্ছা, ওই সময় অবশ্য এটা অনেক বড় অনেক একটা বড় achievement। ব্যাপার। 3400 লাইকার মানে অনেক বড় ব্যাপার ছিল। তখন তো আসলে বুস্টিং ফ্যাসিলিটিস ছিল না এরকম ভাবে, মানুষ বুঝতো না এত সহজ ছিল না। ঠিক। তখন বাংলাদেশে এখন যেমন আমরা কার্ড দিয়ে করতে পারছি, তখন তো আসলে বাইরের পেপাল কিংবা আরও অন্য দিয়ে করতে হতো, কিংবা আমি জানতাম না, আমি খুব অজ্ঞ ছিলাম ওই পারপাসে। ফুডাহলিক থেকেই মূলত ব্যবসায় শুরু। পরে আস্তে আস্তে সকল রেস্টুরেন্টের সাথে অনেক বেশি এঙ্গেজমেন্ট, রেস্টুরেন্ট থেকে মোটিভেশন। অনেক রেস্তোরাঁ মালিকরা আমাকে খুব বেশি পছন্দ করতো তখন থেকেই। আমি যদি বলি নানকিনের দুলু চাচা, রহমানিয়ার ভুলু ভাই, রিয়াদ চাচা, তারপরে হচ্ছে শিয়াব ভাই, মাস্টার শেফের শিয়াব ভাই, তারপরে অর্ডার সার্ভের মাসুর ভাই, মেল্টিং মোমেন্টস, হাইড আউট, মানে ওই সময়ের যে রেস্টুরেন্টগুলো অনেক ভালো চলতো, তারা খুব বেশি পছন্দ করতো আমাকে। তাদের সাথে থেকেই মানে আমার কেন জানি রেস্টুরেন্ট বিজনেস, তবে তারা সবাই বেসিক্যালি চাইনিজ রেস্টুরেন্টে বিজনেস করতো। আমার কেন জানি আমার এলাকার প্রতি একটা আলাদা টান ছিল যে আমার এলাকাতে কোনো ভালো রেস্টুরেন্ট কেন তৈরি হয় না। তো আমি ওই ফুড ডেলিভারির পাশাপাশি তখন চিন্তা করেছি যে আমার এলাকা নিয়ে তো চিন্তা করতে হবে আমাকে, অবভিয়াসলি, কারণ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপনি নিশ্চয়ই জানেন যে আমি মাঝে মাঝে বলি যে রাজশাহী তো এমনিতেই বিভাগীয় শহর হওয়ার পরেও অনেকে মফস্বল হিসেবে বর্ণনা করে, মতিহারকে মফস্বলের রাজধানী হিসাবে বলা যায়, বর্ণনা করে, যেটা আমার কাছে খুব মানে অড লাগে কিংবা অপমানজনক বলতে পারেন। আমি চাই আমার এই অঞ্চলকে এগিয়ে নিতে, আমি চাই এই অঞ্চল বীর দর্পে সামনে এগিয়ে যাবে, আমি চাই এই অঞ্চলকে রিপ্রেজেন্ট করতে, কারণ আমার এই অঞ্চলে যা আছে, যে জেমসগুলো আছে, যে ডায়মন্ডগুলো আছে, এইগুলা আমার মনে হয় যে অন্য অনেক এলাকার থেকে কম নেই। এই যে এখনকার যে অবস্থান, এই ক্ষেত্রে বড় ব্রেক থ্রু বা যেটা আমরা বলি যে বড় যে সিদ্ধান্তটা বা বড় বিজনেসটা আপনি কবে শুরু করেছেন বা কোনটা দিয়ে শুরু করেছিলেন? অ্যাকচুয়ালি আমি ফুডাহলিককে কখনোই মনে করিনি এটা একটা সিঙ্গেল কোম্পানি। আমি সবসময় মনে করেছি যে ফুডাহলিক তো মাদার কনসার্ন না, আমার একটা মাদার কনসার্ন হওয়া উচিত। আমার সেই সময়ের একটা ড্রিম। আমি খুব স্বপ্নবাজ মানুষ, আমি প্রচণ্ড স্বপ্ন দেখতে পছন্দ করি, আমি খুব বেশি স্বপ্ন দেখি, অনেক রকম স্বপ্ন দেখি। মানে আমার প্রথম স্বপ্ন ছিল এরকম যে মানে আমার বিয়ে শাদী হবে দুবাইয়ের ব্রুজ টাওয়ারে। খারাপ না, আপনি এখন করে নিতে পারেন। না, এখন তো আর করার সুযোগ নাই, এই স্বপ্নটা বাদ দিয়ে দিতে হবে। বিয়ে করেছেন তো? বিয়ে করা হয়ে গেছে। বিয়ে করা হয়ে গেছে, আচ্ছা। তো বাংলায় ইটিসি নামে আমার একটা মাদার কনসার্ন আছে। মানে আমাদের এখনকার যতগুলো প্রতিষ্ঠান দেখছেন, সকল প্রতিষ্ঠানের মাদার কনসার্ন হচ্ছে বাংলা ইটিসি। বাংলা ইটিসি, ইটিসি মানে তো আসলে সব এক্সেট্রা। বেসিক্যালি আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমি চাই অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং নতুন করে বিনোদন যে ইয়েটা যুক্ত হয়েছে, মৌলিক
চাহিদার মধ্যে। চাহিদা যেটা যুক্ত হয়েছে, এই প্রত্যেকটা পোর্শনে আমার বিজনেস থাকতে হবে, প্রত্যেকটা এইটা আমার শুরু থেকেই এখনো পর্যন্ত প্রত্যয় যে আমি সকল সেগমেন্টে আমার বিজনেস থাকতে হবে। আপনি যদি বলেন যে আমি অলরেডি আমরা খাদ্য নিয়ে কাজ করছি, বাংলা টিফিন আছে, বঙ্গভোজ আছে, আমরা যেখানে বসে আছি এটা তো বাংলা টিফিন আসলে। হ্যাঁ, এটা আমার অফিস, এটা আমি বসি, এটা আমার মানে লাইব্রেরি বলতে পারেন, আমি এখানে বসি। আর বাংলা টিফিন খাদ্যের পাশাপাশি আমি বলি যে অন্যের পাশাপাশি যদি আমি বলি যে বাসস্থান, সেটা নিয়ে বাংলা ইটিসি, বাংলা প্রপার্টিস, যেটা আমাদের প্রতিষ্ঠান বাংলা প্রপার্টিস কাজ করছে বেসিক্যালি। ইন্টেরিয়র পারপাসে আমাদের অনেক কাজ আমরা ইতিমধ্যে করেছি। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বেশ বড় বড় প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠানে এখনো কাজ চলমান, অনেকগুলো প্রতিষ্ঠান। আপনার অফিসটাও কিন্তু অনেক সুন্দর, এখান থেকে বোঝা যায় যে আসলে আপনাদের কাজের মানটা অনেক সুন্দর হওয়ার কথা। আমরা ইন্টেরিয়র নিয়ে বেশ অনেক পুরনো জায়গা থেকে ইনফর্মালি কাজ করতাম, কিন্তু এখন ফর্মালি কাজ করছি। আর যদি বলেন যে মানে বিনোদনের যে জায়গা, সেই জায়গায় তো আপনি জানেন যে আমার পারিবারিক একটা ব্যবসা ছিল লেকশোর ট্যুরিজমে। আমার আলী নেওয়াজ বাচ্চু, যিনি আমার সকল সময় আমার মেন্টর, যিনি সব সময় আমাকে গাইড করে গেছেন এই যাবৎ পর্যন্ত, আমার চাচা, আমার আপন চাচা, ওনার একটা বিজনেস ছিল লেকশোর ট্যুরিজম। পরে উনি আর কি ব্রেক দেয় করোনাকালীন সময়, পরে আমি ওইটাকে আবার রিকভার করে নিয়ে আসছি, এখন বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে আসছে। আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমি ফেসবুকে দেখেছি আপনি বিভিন্ন সময় ট্যুর দেন তাদের সাথে। আপনি আসলে সময় কিভাবে ম্যানেজ করে আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে, এটা আমরা পরে আসবো। আর কি আছে আপনাদের? বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটা তো অনেক ভালো করছে। গত বছর আমরা প্রায় 25টা টিম আমরা নিয়ে গেছি, মানে বিশ্ববিদ্যালয় সহ আরো মানে বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আদার্স। কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রেস ক্লাবকেও মনে হয় আপনারা নিয়ে গেছেন। না, প্রেস ক্লাবকে আমরা করেছিলাম, স্পন্সর করেছিলাম। প্রেস ক্লাবকে আমরা বেশ কিছু গাইড দিয়ে আমরা সহযোগিতা করেছি, ওনারা বেসিক্যালি নিজেরাই গিয়েছিলেন। আর এর বাইরেও আসলে আমাদের ব্যবসা বলতে গেলে আপনি যদি বলেন যে এক্সেট্রার জায়গায় সার্ভিস রিলেটেড কর্পোরেট প্রোডাক্ট সাপ্লাই কিংবা কর্পোরেট সাপ্লাইয়ের যে জায়গাটা, এটা আমাদের অনেক বড় একটা কনসেপ্ট। এটা ডে বাই ডে আমরা ডেভেলপ করছি, আমাদের সফটওয়্যারের কাজ চলছে। আমরা কনসেপ্টটা এভাবে রেডি করেছি, আপনার পিন টু প্রিন্টার কি লাগবে, আমি একটু রাজশাহীর ভাষায় যদি বলি কি লাগবে, মানে কি লাগবে রাজশাহীর প্রেক্ষাপটে আপনার কি লাগবে, এটার কি লাগবে বলতে গেলে কি লিবেন। হ্যাঁ, এক্স্যাক্ট। মানে রাজশাহীর প্রেক্ষাপট থেকে আমরা শুরু করেছি, অদূর ভবিষ্যতে ফুডাহলিকের মতো সব বিভাগীয় শহরেই বিজনেসটা ছড়িয়ে যাবে। যেহেতু সকল বিভাগীয় শহরে আমাদের একটা জায়গা তৈরি হয়েছে, আমরা একটা জায়গা তৈরি করতে, মানে আমাদের অফিস রিলেটেড কার্যক্রম চলছে। সো আমার মনে হয় যে তখন এই জায়গাগুলোতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে অনেক সময় আমরা দেখেছি যে আমাকে গত কিছুদিন আগে এক ম্যাম ফোন করেছিল, আপনাকে আমি গল্প মানে করবো বলেছিলাম। এটা অনেক রাতে উনি বিপদে পড়েছে, ওনার স্যাপি ট্যাঙ্কি ভরে গেছে। ও আমাকে উনি নির্দ্বিধায় মানে বলতে একটু সংকোচ বোধই করছিলেন যে ইডিসি কি এ ধরনের সার্ভিস দেয়, মানে রাজশাহীর ভাষায় যেটাকে আমরা হাউস বলে থাকি, হাউস। আচ্ছা, মানে টয়লেটের হাউস যেটা। হ্যাঁ, তো উনি বলছিলেন যে শাকিল সাহেব এইটা কি আছে নাকি আপনাদের এরকম কোনো সার্ভিস? আমি অবশ্যই, কেন নয়, এক্সেট্রা বলেছি কেন, আমরা আপনাকে আমি এই সার্ভিসটা দিতেই পারি। এবার আমি ওই রাতে আমার গাড়িটা বের করে আমি নিজে সুইপাকে নিয়ে গিয়েছি তার বাসায়, নিজে যে আমি সার্ভিস দিয়েছি এবং উনি খুশি হয়ে অনেক বেশি টাকা আমাকে দিয়েছেন। এটা আমার কাছে একদিক দিয়ে যতখানি না টাকার জন্য মনে হয়েছে, আর একদিক থেকে মনে হয়েছে যে এটা অনেক বড় কাজ। আমরা একটা জিনিস শুনেছি, সেটা হলো, এবং অনেকেই বিশ্বাস করে এটা, যে মানে স্বপ্নেও ব্যবসা করে ব্যবসায়ীরা। এটা কি সত্যি কিনা? না, এটা স্বপ্ন ব্যবসা করে বলতে হয় কি, ব্যবসায়ী মানুষ সবসময় ব্যবসা চোখে দেখে, সবসময় টাকা চোখে দেখে না, আসলে ব্যবসা চোখে দেখে। যদি দেখেন, ধরেন আগামীকালকে কিয়ামত হবে, এরকম হইলো, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কাকা কালকে তো কিয়ামত, আপনি কীভাবে কী প্রস্তুতি নিচ্ছেন, আমি বলবো যে আমি আসলে বেসিক্যালি ফরজের পাশাপাশি ওই মসজিদের সামনে জায়নামাজ কিংবা টুপি বিক্রি করবো। আচ্ছা, মানে লোকজন বেশি আসবে, কারণ ওই জায়গাতে প্রচুর পরিমাণ লোকজন হবে। ওই মানে এইটা আমি এটা মজা করে বললাম, এটা এই কারণেই বললাম যে আসলে আমি ব্যবসায়ী হিসাবে তখন আমাকে চিন্তা করতে হয়, আমার তো অনেকগুলো মানুষ, কিছু মানুষ আছে দেখবেন যে আমার 20% মানুষ তাদেরকে আমি কোনো কাজে লাগাইতে পারি,
তারা কোনো কাজ করছে না, তারা না থাকলে যে আমার সমস্যা হবে না তা কিন্তু হবে না, তাদের থাকলে সুবিধা, না থাকলে অসুবিধা, কিন্তু তাদেরকে আমি অন্য কাজেও এঙ্গেজ করতে পারবো। তখন আমার মাথায় আইডিয়া আসে, ওই ছেলেটা তো এরকম, ওকে আর কি কাজে লাগানো ওকে আর কি কাজে লাগানো যায়, ওকে দিয়ে আর কোন বিজনেস। এবং মজার তথ্য আপনাকে আমি বলি যে আমার যতগুলো বিজনেস আপনি দেখছেন, সকল বিজনেসই কোনো না কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সকল বিজনেস। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন আসলে আছে, এটা এলাকা ভিত্তিক একটা প্রশ্ন আমরা পরে করব। তার আগে যেটা হলো যে আসলে একা তো ম্যানেজ করা সম্ভব না, এই যে এতগুলো আপনার যে কনসার্ন আছে, কখনোই একা সম্ভব না। আপনাদের এখানে আসলে মালিক কয়জন, বা যদি আমরা বলি উদ্যোক্তা যেটা বলছেন, আপনার কয়জন আছেন পার্টনার? বেসিক্যালি আমাদের বিজনেসের পার্টনার বলতে গেলে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি মানে আমি কখনোই বাইরের কাউকে এই বিজনেসে এঙ্গেজ করিনি। মানে আমার যখন ইনভেস্টমেন্ট দরকার, এই বিজনেসে এন্টারপ্রেনার আমি। আচ্ছা, ফুডাহলিকের এন্টারপ্রেনার আমি। মানে আপনি সেন্টারে আছেন? আমি এন্টারপ্রেনার। আচ্ছা, আমি এন্টারপ্রেনার, আমি এই বিজনেসগুলোর অর্গানাইজেশনাল চিফ আমি। এইখানে যেটা হয়েছে যে আমার যখন কোনো ফান্ডিং লাগতো, তখন আমি বাইরের কারো কাছ থেকে টাকা না নিয়ে, আমার বাবা রিটায়ার করছে, এতগুলো টাকা কী করবে সে তো ব্যাংকে রাখছে, ব্যাংকে রাখবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে সাইলেন্ট পার্টনার হিসেবে আমি বাবাকে পার্টনার বানাইছি, আপনি তুমি বানাইছেন। আসো, তুমি আমাকে ইনভেস্টমেন্ট করো, ফাইন্যান্স করো, আমি এখান থেকে তোমাকে একটা ভালো রিটার্ন দিব। তুমি ব্যাংকে টাকা রেখে কত টাকা ইন্টারেস্ট পাও, আমি তোমাকে সুদ থেকেও বাঁচাইলাম, হালাল পন্থা একটা আমি প্রফিট। তোমাকে বিজনেস করেও দিলাম। হ্যাঁ, তোমার হয়তো কিছু টাকা লস হতে পারে কখনো কখনো, তুমি ব্যবসায়ী না, তারা হয়তো সেরকমভাবে বিজনেস করেনি, কিন্তু আমার মা আমাকে এই বিষয়ে খুব বেশি হেল্প করতো, ইন্সপায়ার করে সবসময়। তো সবসময় আমার মা আমাকে আচ্ছা নিয়ে যা, তোর এটা লাগবে নিয়ে যা। আমার ছোট ভাই, আমার একমাত্র ছোট ভাই, ও আমাকে সবসময় সাপোর্ট করতো। যেমন ফুডাহলিকের শুরুতে আব্বু আমাকে 3400 টাকা দিতে মনে করছে ব্যবসা করবে, ওই সে 3400 টাকা, 3400, জি ঠিক। কিন্তু আমার ছোট ভাই ও সবসময় ও আমাকে, আমি বলি আমার মানে ভাই হিসাবে আমার এটা খুবই গর্বের একটা জায়গা যে আমার ছোট ভাইয়ের মতো একজন ভাই পেয়েছি। যে ও সবসময় খুব খুব বেশি কোঅপারেট করতো আমাকে, সবসময় করে, ইভেন এখনও করে। কারণ আমরা দুটোই ভাই, আমাদের দুই ভাইয়ের ভিতরে এরকম কখনো হয়নি যে এটা তুমি নিলা ওইটা তুমি নিলা, মানে আমি ওকে জিতিয়ে দিতে চাই, ও কম্পিটিটিভ যে আসলে চিন্তাটা থাকে, এরকম কখনো নাই। এবং ও বিজনেসে আমাকে খুব বেশি হেল্প করতো। তখন ও আবার খুবই ভালো স্টুডেন্ট, আমার মতো আসলে টাকা পয়সা এত বেশি খরচ করতো না, ওর কাছে কিছু টাকা সেভিংস থাকতো, ও সবসময় আমাকে এই টাকা পয়সাগুলো দিত। খুবই ভালো, খুবই ভালো এটা। আবার আমার মানে সবচেয়ে মানে ইন্সপাইরেশনের যে জায়গাটা, আমি যে চাচার কথা বললাম, আলী নেওয়াজ বাচ্চু, উনি একেবারে শুরু থেকেই উনি আমাকে সবসময় খুব বেশি কোঅপারেট করতেন বিজনেস, মানে মেন্টাল সাপোর্ট এন্ড ফিনান্সিয়াল সাপোর্ট দুইটাই। হ্যাঁ, অনেক বেশি। এবং আমার যখন বড় ইনভেস্টমেন্টটা আমরা যখন করলাম, তখন উনি ফার্স্ট টাইম এগিয়ে আসছিলেন। পরে আস্তে আস্তে আমার চাচাতো ভাই সোহাগ ও আসছে, আমার শালিকা, এরা সবাই কি পার্টনার নাকি? এরা সবাই পার্টনার। আচ্ছা, আমার বিজনেসের পার্টনার বাইরের কেউ নাই। অনেকেই মনে করে যে হচ্ছে মানে হয়তো অনেক বড় বড় মানুষজন আছে। হ্যাঁ, অনেক বড় বড় মানুষজন কোন পোর্শনগুলোতে আছে দেখেন, আমাদের একটা প্রপার্টিজদের একটা বিজনেস আছে, হিউজ অ্যামাউন্ট। এখানে ধরেন আপনার অনেকগুলো টাকা দরকার। আমরা তখন বলি কি যে যেমন আপনি আছেন কিংবা আরও 5 জন আছে যাদের আমার পরিচিত, এমন কোনো মানুষ নাই আমার সাথে যাদেরকে আমি চিনি না, কিংবা মার্কেটে পাবলিক থেকে আমি শেয়ার হোল্ডার বানাইছি এমন না। তাদেরকে বলছে আপনার তো টাকা আছে, আপনি এটা ব্যাংকে রাখছেন, কেন ব্যাংকে ইনভেস্ট করেন? আপনি আপনার ইনভেস্টমেন্ট করবেন, আমি আপনাকে ওয়ে দেখাই দিব, আপনার নামে সব ডকুমেন্টেশন, আমার কোনো ডকুমেন্টেশন না। ধরেন আমি একটা জায়গা কিনছি, ওইখানে 50 জন শেয়ার হোল্ডার, 50 জনের নামে জায়গা, আমার নামে কোনো জায়গা নেই, আমি তো কিছু করি না, আমি শুধুমাত্র আইডিয়াটা সেল করছি। আপনি জেনে খুশি হবেন যে আমি যত বেশি বিজনেস করি তার থেকে সবচেয়ে বড় বিজনেস হচ্ছে আইডিয়া সেলিং। এটা মানে কত, মানে কিভাবে এটার রেট ফিক্সিং করেন কিভাবে, যে আসলে এইটা দিব, এভাবে দিলে এত টাকা আর কি আমার হলো আছে, ফি দিতে হবে? অ্যাকচুয়ালি ইনভেস্টররা সবসময় সিকিউর বিজনেস চায়, ওনারা চায় যে আমার সিকিউর হইলেই হচ্ছে। তো আমি তখন চিন্তা করি সিকিউর বলতে আপনি কী মিন করেন। ধরেন তারা তখন বলে যে আমি 1 লাখ টাকা ব্যাংকে রাখলে 1000 টাকা পাবো, আমি তাহলে আপনার 1500 পাইলে খুশি, যে দাও 1500 পাইলে তুমি সে মহা খুশি, 2000 পাইলে আরও খুশি, বাট ওখানে প্রফিট তো হয় 5000। আচ্ছা আচ্ছা,
এটা আপনার উপরে ডিপেন্ড করে। এটা আমার উপর ডিপেন্ড করে আমি কখন কোথায়, যেমন গত কিছুদিন আগে আমি হচ্ছে পেঁয়াজ কিনেছি হচ্ছে 200 মণ। পেঁয়াজও ছাড় দেননি আপনি? আমার তো লাগে। আচ্ছা, আমি কি করেছি? এটা কিছুই করি নাই। আমি শুধুমাত্র কৃষককে কিছু টাকা দিয়ে রেখে দিয়েছি, উনি হচ্ছে ওনার গোডাউনেই রাখছে, ওনার নিরাপত্তায় আছে। উনি আমার যখন প্রয়োজন হয় তখন আমি বলি যে একটু 10 মণ পাঠায় দাও, পেঁয়াজ পাঠাই দেন। এতে করে কি হয়েছে, আমার এইখান থেকে তো আমি একটা প্রফিট গেইন করছি, বা কস্টিংটা বেশি হচ্ছে না কোনো। হ্যাঁ, আমার মুরগিওয়ালার সাথে আমার বিজনেস আছে, খড়িওয়ালার সাথে আমার বিজনেস আছে। আমার বিজনেস পার্টনার কার আপনি বুঝছেন? মানে রাজশাহীতে কি মানে কেউ বাকি আছে কিনা? না, অনেকেই বাকি আছে, অনেকেই বাকি আছে। সবার সাথেই করতে চাই বিজনেস। যাক, অদূর ভবিষ্যতে আপনার যারা আসলে হেটার আছে, অনেকে হেটার আছে আপনার, আমি আশা করব যে তারাও আপনার পার্টনার হোক। না, আমার হেটার নাই, কেন হেটার হবে? আমি আমার সাথে তাদের কোনো দূরত্ব নাই। আমি ব্যক্তিগতভাবে চাই আমার মানে আজকের কথা যদি বলি আপনাকে, আজকের দিনের কথা, আমার প্রতিবেশী, আমার ফুফাতো ভাই বাবু, ওর সাথে একটা ছিল, আমি উদ্গ্রীব হয়েছিলাম বিগত 6 মাস 7 মাস। ও আমার সাথে কথা বলে না, কেন কথা বলবে না সে আমার সাথে? আমার মাথার ভিতরে একটাই প্ল্যান, কিভাবে কথা বলা যায় ওর সাথে। মানে আমি সবসময় চাই যে আমার সাথে যার কোনোদিন সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক যেন পজিটিভ হতে থাকে শেষ পর্যন্ত। কি কারণে থাকবে না এটা তো আমার সমস্যা হতে পারে, তার সমস্যায় থাকলো না সেটা তো ডিফারেন্ট ইস্যু। বাট আমার কি কি প্রবলেম আছে, আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা খুঁজে বের করা। আচ্ছা, আমার মাথার ভিতরে এটা নিয়েই কাজ করে। আমি যখন পড়ছি তখন আমার মাথায় ও আচ্ছা এটা তো ইমপ্লিমেন্ট করা যায় ওর কাছে। আচ্ছা আচ্ছা, মানে পড়তে 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 আমার এটা মনে হয়, আমি কোথাও যদি দেখি কোনো এক্সাম্পল দেখি, সেক্ষেত্রেও আমার মনে হয় যে ওর সাথে ট্রাই করে দেখি। এবার আজকে কিন্তু আমি বশিরউদ্দিন সনি আমাদের বন্ধু, হ্যাঁ, ওর উদ্যোগে কিন্তু আজকে ওর সাথে আমি বেশ অনেকটা সময় কথা বলেছি এবং ওর সাথে আমার দূরত্ব অনেকখানি কমে আসছে। আচ্ছা, এটার কোথায় থাকবে? এটার যদি থেকে থাকে আমাকে খোঁজ দিবেন, আমি ওর সাথে কথা বলতে চাই ওনার সাথে। আচ্ছা, আপনি যে বললেন যে আপনার হেটার নাই, এটা আপনি কয়েকবার বলেছেন, কিন্তু আমরা আসলে চারপাশে আপনার যখন আমরা পোস্টও দিই আসলে, যখন আপনাকে আমরা যে আমাদের নেক্সট গেস্ট মুর্শেদ শাকিল, তখন অনেকে ফেক আইডি এবং হলো ব্যক্তিগত আইডি থেকে অনেকেই বলেছে যে আপনি নাকি যুবলীগ করেন, আপনি নাকি শুধু আওয়ামী লীগদেরকেই স্পন্সরশিপ দেন, এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার একটা শুভাকাঙ্ক্ষী আমি বলি সবসময়, আমি নিজেও প্রত্যেককে মনে করি যে আমার কাছের মানুষ, তিনি ওইখানে একটা প্রশ্ন উঠিয়েছেন যে আসলে ছাত্রলীগের যে সভাপতি ছিল এখানে, আচ্ছা, সভাপতি কি সেক্রেটারি গালিব, আচ্ছা আচ্ছা, সে কি আপনার আসলে পার্টনার কিনা? আচ্ছা, চমৎকার কোশ্চেন। আমি এই কোশ্চেনের উত্তর দিতে চাই, কারণ এটা নিয়ে মার্কেটে মাঝে মাঝে কথা হয়, বড় ধরনের আসলে কেওয়াস আছে। আসলে আমি বলছিলাম আপনাকে যে আমার পুরো বংশে আমি একমাত্র ব্যবসায়ী, আবার পুরো বংশেই আমি একমাত্র রাজনীতিহীন মানুষ। মানে সবাই কোনো না কোনো রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমার বাবা উনি হচ্ছে বিএনপির সাথে জড়িত, আমার চাচা বিএনপির সাথে জড়িত, আমার দাদা বিএনপির ওই এলাকার তৎকালীন বিএনপি যদি বলেন প্রতিষ্ঠার যে জায়গা, সেই জায়গায় উনি করেছিলেন। কিন্তু আমি তো আসলে কোনো দল করি না। এখন কেন এই কথা, ওইটা স্পন্সরশিপের জায়গা থেকে আসতে পারে। যে আমি আপনাকে বলছিলাম যে আমরা বিগত 4.5 বছরে 360টারও বেশি মানে ইভেন্টকে স্পন্সর করেছি। এই ইভেন্টে স্পন্সর করতে যে ওর মধ্যে একটাই স্পন্সর ছিল হচ্ছে ছাত্রলীগের, আমার ব্যাডমিন্টন বা কোনো কিছু একটা খেলা, যেমন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এরকমই আমারও যতটুকু মনে আছে। আমি তো ব্যবসায়ী মানুষ, আমার সাংবাদিকতাও করেছি, কাটতি যেখানে আসবে, আমার রিটার্ন যেখানে আসবে সেখানে আমি স্পন্সর করবো, এটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমরা বেসিক্যালি ছাত্রলীগকে ওই একটা জায়গায় স্পন্সর করেছিলাম, সেখান থেকে হতে পারে এই কথার উত্থান। আবার গালিব কিন্তু আমার বয়সে অনেক ছোট, সেটাই হওয়ার কথা। আমি কিন্তু প্রফেশনাল কারণে তাকে ভাই সম্বোধন করতাম। আবার ব্যবসায়িক কারণে একটা ব্যাপার দেখেন, যে ব্যবসায়িক কারণে আমার তো ব্যবসা, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সবার সাথে, সকলের সাথে আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে। দ্যাটস লাইক আমি যদি বলি এখনকার কথা, এখন আপনি ছাত্রদল বলেন, যুবদল বলেন, ছাত্র শিবির বলেন, জামাত ইসলাম বলেন, সকলের সাথে আমার অনেক বন্ধু আছে। আমার বন্ধু আছে না, আমার বাল্য বন্ধু রিগ্যান, ও হচ্ছে যুবদল করে, কনক ও হচ্ছে ছাত্রদল করে, সনি ও হচ্ছে যুবদল করে, নাইম শিবির করে। এখন আপনি যদি আমাকে এখন থেকে 500 বছর পরে
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যদি আপনি আমাকে বলেন যে আমি শিবির করতাম কিংবা যুবদল করতাম, তাহলে কি হবে ব্যাপারটা? এটা আসলে মানুষের পার্সপেক্টিভ থেকে তারা এটা বলে। বলতেই পারে, তার অধিকার আছে, সে নির্দ্বিধায় বলতে পারে। আমার তো আসলে সম্পৃক্ততা নাই। এমন যদি কোনো সম্পৃক্ততা থেকে থাকে আপনি উল্লেখ করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে কারো কাছে এই ধরনের কোনো এভিডেন্স আছে। সেটা এরকমই হওয়ার কথা। এরকম কোনো এভিডেন্স নেই। আমি নিশ্চিত, আমি শতভাগ নিশ্চিত, কারণ আমি ছাত্রলীগ যুবলীগ আমি কখনোই মানে ছাত্রলীগ কিংবা যুবলীগকে সমর্থন করি না। কিছুদিন আগেও তো আপনাকে আমাদের যে প্রশাসক জি 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 মাহফুজুর রহমান রিটন ভাইয়ের সাথে আমরা দেখলাম, তখন কিন্তু বলা হয়েছে আমি হচ্ছে বিএনপি হয়ে গেছে, বিএনপি হয়ে গিয়েছি, যুবদল হয়ে গিয়েছি। না, আমার ওই কমেন্টে এরকমই আসছিল যে আসলে টাকা যাদের থাকে তারা আসলে কোনো না কোনো ভাবে বেঁচে যায়। ব্যাপারটা কি এমন কোনো কিছু নাকি? এমন না, ব্যাপারটা এমন না। আসলে হয় কি, আমি তো ব্যবসায়ী, আমি দিন শেষে তো ব্যবসায়ী। আমাকে সোর্স করতে হয়। আপনি দেখেন ছাত্রলীগের একটা সময় ছিল, ছাত্রলীগের অনেক প্রোগ্রাম হতো, তখন তারা খাবারগুলো কোথায় থেকে নিবে? আমার মার্কেটিং এক্সিকিউটিভ আমাকে বলে যে বস আপনি যদি একটু স্পন্সরশিপ ওদের সাথে ওই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যদি একটু কমিউনিকেট করাই দিতেন। তো ব্যবসায়িক কারণে তো তাদের সাথে আমার লাগে রাখতে হয়। খুবই। আবার বাংলা টিফিন যখন শুরু হলো তখন বিশ্ববিদ্যালয়ের 1/3 শিক্ষার্থী আমার এখানে খাইতো। তো তার মানে যেখানে বেশি এঙ্গেজমেন্ট হবে সেখানে ছাত্রলীগের কিংবা ছাত্র দলের কিংবা রাজনৈতিক দলের কিংবা শিক্ষার্থী প্রতিনিধিরা তো অবশ্যই এখানে আসবে। যে এবং ছাত্রলীগের গালিব ভাইয়ের কথা বলছেন, সেও কিন্তু আমার এখানকার অনেক রেগুলার ক্লায়েন্ট ছিল। সে আমাদের দুধ চা খাইতে আসতো, আমাদের মুরগির কালাবোনা খাইতে আসতো, রেগুলার খাবার খাইতে আসতো। সেই জায়গা থেকে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু এমন কোনো বিষয় ছিল না যে আমি ছাত্রলীগ করতাম কিংবা যুবলীগ করতাম। যদি এরকম কোনো এভিডেন্স থাকে আপনারা বলতে পারেন, আমি তখন সেখানে স্যালেন্ডার করবো যে ইয়েস আমি করতাম, কিন্তু এরকম কোনো কিছু নাই। আমি আপনাকে শতভাগ দায়িত্ব নিয়ে বলছি। বাংলা টিফিনটা আসলে শুরু হয়েছিল কখন? আনুমানিক সাল? বাংলা টিফিন আনুমানিক সাল না কেন, বাংলা টিফিনের এক্সাক্ট সাল আছে আমার কাছে। বাংলা টিফিন আমি তো মালিকের সাথে কথা বলছি, সরি। বাংলা টিফিন বেসিক্যালি বাংলা টিফিন শুরু হয় 2017 সালের সেপ্টেম্বরে। 2017 সালের সেপ্টেম্বরে আমরা বেসিক্যালি শুরু করেছিলাম ক্যাটারিং দিয়ে। বাংলা টিফিন নামটাই এসছে ওখান থেকে। আচ্ছা, মানে টিফিন বক্সে করে বাংলা খাবার যাই, দ্যাটস ওয়াই আমরা নাম করেছিলাম হচ্ছে বাংলা টিফিন। আচ্ছা আচ্ছা, বাংলা টিফিনের নামকরণ এখান থেকেই হয়েছে। বাংলা টিফিন কোনোভাবেই হচ্ছে ইয়ার থেকে শুরু হয়নি, রেস্টুরেন্ট বেস ছিল না। আমি আমার ম্যানেজারকে বলছিলাম যে আমাদের টিটু ভাই, আমার সিনিয়র ম্যানেজার, ওনাকে লক্ষ্য করেই মূলত যে আপনাকে বলছিলাম যে আমার যে কোনো প্রতিষ্ঠান তৈরি করা ব্যক্তিকেন্দ্রিক। আমার রিকভারিং লাইফের মানে আমি যদি বলি যে আমার মানে মেন্টর, এক সময়ের মেন্টর আবুল বাশার টিটু, উনি রিকভারিংয়ের গল্প হয়তো আমরা বলবো আর হয়তো কিছুক্ষণের মধ্যে। তো আবুল বাশার টিটু ভাই হচ্ছে রিকভারিং লাইফে একটু থাকে না, কর্মহীন, কাজ নেই। উনি বলছিলেন যে ভাই আমার তো একটা ব্যবস্থা করতে হবে, আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমি একটা কিছু করি। তো আমি তখন জবে আছি, আমি তখন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায় HR ম্যানেজার হিসেবে কাজ করি। ফুড আয়োলিক তখন চলছিল, আমার ম্যানেজার সাহেব চালাচ্ছিলেন, শান্ত আমাদের এখনকার যে সিনিয়র ম্যানেজার ও চালাচ্ছিল, সোহান আমাদের যে এখন সিনিয়র ম্যানেজার ও চালাচ্ছিল। কিন্তু যখন বাংলা টিফিন শুরু করব তার আগ দিয়ে টিটু ভাইয়ের সাথে এই কনভারসেশন, এবং আমার কাছে আপনি জেনে রাখবেন, আজকে আপনাকে আমি এই প্রোগ্রামের থ্রুতে এটা বলতে চাই, আমার কাছে আজ পর্যন্ত কাজের জন্য কেউ এসেছে এবং তাকে ফিরে যেতে হয়েছে এরকম কোনো রেকর্ড নাই। খুবই ভালো, আমি তাকে রেখে দিয়েছি। আচ্ছা থাকেন, আমার যতটুকু আছে ততটুকু নিয়ে খান, এর মধ্যে আর কি, এর মধ্যে থাকেন, আমি যদি সুযোগ হয় তাহলে আপনাকে এই কাজে এঙ্গেজ করে দিব। তখন আমি টিটু ভাইকে নিয়ে আসলাম যে টিটু ভাই এক কাজ করেন, আপনি তাইলে আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি। আমার চাচার সাথে ডিসকাস করলাম যে চাচা এরকম ব্যাপার, বাবা তুমি তো প্রোডাকশনে যাইতে চাচ্ছিলা, তো আমরা এরকম একটা সুযোগ আছে। তখন উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, তুই প্রোডাকশনে গেলে আমি তোকে কিছু টাকা দিব। উনিও খুশি। আচ্ছা, তো মানে অল্প কিছু টাকা পুঁজি দিয়ে আমরা তখন শুরু করি। এটা কোথায় শুরু করেছিলেন? শিরোইল দোসর মন্ডল মোড়ে। তারপরে ওইখান থেকে আমরা আসছি বিনোদপুরে।
বিনোদপুর মানে যেটা আগে ছিল, জি 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 এরপরে তো এখানে এক্স্যাক্ট। কয়টা আসলে আপনাদের শাখা আছে বাংলা টিফিন? আমাদের এখন এই মুহূর্তে বাংলা টিফিনের শাখা বলতে গেলে বাংলা টিফিন নামে শাখা এই একটাই, বঙ্গভোজ আছে, ওয়েট ক্যান্টিন আছে। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা নাম, আলাদা ব্যক্তি আলাদা, আপনার নামও আলাদা। আচ্ছা, very বাংলা টিফিন আমরা ব্র্যান্ডিং করি বাংলা টিফিনকে, কারণ একসাথে যদি সবগুলো জায়গায় আমি ব্র্যান্ডিং করতে চাই তাতে করে ব্র্যান্ডিংয়ের একটা অনেক বড় খরচ আছে, আপনি নিশ্চয়ই জানেন। ব্র্যান্ডিংটাকে আমরা জনতা ক্যান্টিন, যেমন জনতা ক্যান্টিন আমার একটা প্রতিষ্ঠান। এটা কোথায়? এটা কাজলাই। আচ্ছা, তো বেসিক্যালি হয় কি যে আমি সবসময় চেষ্টা করেছি যে কোনো একজন মানুষ ভালো কিছু করুক, তাকে আমরা কাজে লাগাই, পাশাপাশি আমার তো রেভিনিউ এটা আছে। তো হচ্ছেই। কারণ আমি চাই, আমার একটা বড় লক্ষ্য আছে 2030 সালের মধ্যে অন্তত 5,000 মানুষের কর্মসংস্থান তৈরি করা। চমৎকার। এটা আমার একটা মানে আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে যে, এবং যারা দেখবে হয়তোবা তারাও দোয়া করবে যে এই সুযোগটা আল্লাহ আপনাকে দেখ। আমি চাই আমার লক্ষ্য একটাই, আমি অনেক টাকা আর্ন করব এরকম আমার লক্ষ্য নাই। এটা একটা হিডেন পারপাস। আমি যখন 5,000 মানুষের কর্মসংস্থান করেছি তখন আলটিমেটলি 10 টাকা করে হলেও তো আসলে খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমি চাই যে আমার খুব কষ্ট হয় যদি আমার কোনো এমপ্লয়ি চলে যায়, তখন আমার মনে হয় যে 5,000 থেকে একজন কমে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে টিটু ভাইকে তখন আমি এঙ্গেজ করার জন্য আমি তখন টিটু ভাইকে এই প্ল্যানটা শেয়ার করি যে ভাই, রাজশাহী শিক্ষানগরী, কিন্তু এখানে ভালো মানের কোনো ক্যাটারিং নাই, থাকলেও এটা ওয়েল ম্যানেজমেন্ট নাই, ইভেন কয়েকদিন চলে তারপরে বন্ধ হয়ে যায়, স্টুডেন্টরা একরকম খাবার পায় না, গুণগত মান থাকে না। তখন আমার পুষ্টি বিন্যাস করে ছাত্রদের জন্য 50 টাকায় পুষ্টি বিন্যাস করে 99 টাকায় 2 বেলা খাবার বিক্রি করতাম আমরা, আমার মনে আছে। এবং পুষ্টি বিন্যাস করে ফুড গ্রেড কোয়ালিটির বক্সে করে আমরা খাবারটা সার্ভ করতাম, এবং 99 টাকায় ওই সময়ের বাংলা টিফিনের ক্লায়েন্ট এখনও আমাদের ক্লায়েন্ট, এখনও চলছে তারা, এখনও তারা বিশ্বাস করে যে বাংলা টিফিন কম প্রাইসে ভালো মানের খাবার প্রদান করে। এখন ধরেন স্টুডেন্ট, তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন, আপনি যখন ছিলেন তখন আপনারও মনে থাকার কথা যে কম প্রাইস বলতে কি হয়, কম্পেয়ারের কম যেটা সেটাই কম হয়, কিন্তু আপনি যখন একটু ভালো খাবার খেতে যাবেন তখন আপনাকে একটু প্রাইস বেশি হবে, স্বাভাবিক খুবই। আমরা চেষ্টা করি যে আমাদের জায়গাতে তো ওই ক্যাটারিং থেকে মূলত বাংলা টিফিন। আচ্ছা, আমরা ব্যবসা থেকে বের হয়ে যাব, তার পূর্বে আসলে প্রত্যেকটা ব্যবসায়ী বা উদ্যোক্তারই, আমরা যদি বলি যে ডাউনফল বা যেটা আমরা বলি উত্থান পতনের যে ব্যাপারটা, তো অনেক সময় দেখা যায় যে খুব খারাপ সময় চলে। এরকম কোনো সময় আপনার জীবনে ছিল কিনা, এবং সেখান থেকে আসলে কিভাবে আপনি আবার টেক অফ করলেন? আপনি মতিহার কেন্দ্রিক যদি বলি, আমরা তো এখন না, রিসেন্টলি না অন্য বিজনেসে আসছি, কিন্তু মতিহারের বিজনেসটাই তো আমাদের বড় বিজনেস ছিল একটা সময়। এই অঞ্চলের বিজনেসের জোয়ার ভাটা অনেক বেশি। যেমন যদি আপনাকে বলি, রোজা আসলো, ভার্সিটি বন্ধ, ব্যবসা নাই। পূজা আসলো, ঈদ আসলো, গ্রীষ্মকালীন ছুটি কিছুদিন পরে আসবে, শীতকালীন ছুটি, এইটা সেটা বিভিন্ন ধরনের মারামারি আছে, মানে জানা অজানা অনেক ছুটি আছে, বিভিন্ন সমস্যা। যে আমরা গেজই করতে পারি না, প্রেডিকশন করতে পারি না যে কবে নাগাদ ব্যবসা ভালো হবে, কবে নাগাদ খারাপ হবে। এই কারণেই হয়তো বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে বড় কোনো প্রতিষ্ঠান এখানে এর আশেপাশে দাঁড়াতে পারেনি। তো এই জ্বর ভাটা নিয়েই চলতে হয়। আমার মনে হয় যে যেমন বড় একটা ধাক্কা খেলাম 5ই আগস্টের আগে পরে, অনেকটা সময় বিজনেসে হ্যাম্পার হয়েছে, কিন্তু আমার তো মানুষ অনেকগুলা, আমি যে আসে তাকেই নিই। আমার ম্যানেজাররা বলে যে ভাই, আমরা যদি এই অল্প কয়েকজন মানুষ থাকি তাতে করে আপনার কিন্তু এই সমস্যাটা হবে না। তা আমি তো বলি যে না, এটা লাগবে, ওরা কোথায় যাবে? সৃষ্টিকর্তা। আমি আপনাদের এখানকার চাপের খুব ভালো একজন কাস্টমার বলা যায়, আমি আরো লোকজনকে নিয়ে আসি, তো আমি দেখি যে প্রতিদিনই নতুন কোনো না কোনো মুখ ইয়াং দেখা যায় যে মানুষকে পাওয়া যায়। একটা সময় ছিল যে এই অঞ্চলে বিরিয়ানি পাওয়া যেত না, এই অঞ্চলে নান চাপ পাওয়া যেত না, এগুলো আসলে অসম্ভব ছিল। এই অঞ্চলে খিচুড়ি পাওয়া যেত না, ভালো খিচুড়ি পাওয়া যেত না। ভাত ডাল সবজি মাছ মুরগি এটা তো হলের ক্যান্টিনেও হয়, বাইরেও হয়, এগুলো তো সব জায়গায় হয়, কিন্তু আমরা চেষ্টা করেছি একটু ভালো মানের খাবার নিয়ে আসা। এই কারণে চেষ্টা করেছি যে
মানে স্টুডেন্টরা খুব রেগুলার খাক আমাদের এখানে, এইটা আমাদের এক্সপেকটেশন না, কিন্তু তারা যে হলের খাবার খাচ্ছে, খালার হাতের খাবার খাচ্ছে কিংবা মেসের খাবার খাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে পড়ি তখন আমি খুব কান্না করতাম। কি কারণে? যে এই খালার খাবার কিংবা মেসের খাবার এটা ভাল লাগে না। তো সেখান থেকে আমার একটা এবং ডালের পানি হাত ধোয়া যায় এরকম একটা ব্যাপার ছিল। এটা আছে এখনো হলগুলাতে, এখন মনে হয় একটু উন্নত হয়েছে রাকসু আসার পরে। এক্স্যাক্ট। তো আমি বেসিক্যালি চেষ্টা করেছি যে এই জায়গাগুলো থেকে যে বের হয়ে আসতে পারি, স্টুডেন্টরা যাতে তার মনে হয়েছে যে আজকে একটু ভালো খাওয়া যায়, একটু কম টাকার মধ্যে ভালো খাবার খাওয়া যায়। আপনি যদি জানেন যে আপনি যদি 5 জন মিলেও আমার এখানে খুব ভালো মানের খাবার খান, আমার এখানে যত ভালো খাবার আছে আপনি 1000 টাকা খাইতে পারবেন, খুবই কঠিন। 1000 টাকা বিল করতে হলে আপনাকে আরো 2-4 জন আসতে হবে। তো এইটা বাংলা টিফিন করে যাচ্ছে, এটা নিয়ে আমাদের পথ চলা আর কি এভাবেই। আমরা তো বিভিন্ন ধরনের আসলে গল্প শুনলাম আপনার কাছ থেকে। আপনার আমি যতটুকু আসলে কানা ঘুষা শুনেছি বা বলা যায় যে আপনার ব্যাপারে কিছু রিউমার আছে। আচ্ছা। যেমন আপনি একটা রিকভারিং পর্যায়ে আছেন। আচ্ছা আচ্ছা। আসলে আমি কিছু বলতে চাচ্ছি না, আপনি আপনার যে আসলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আপনি একটু খুলে বলতেন। এটা আমার লাইফের, এটা আসলে এই প্রশ্নটা কি আমরা যাবোই এই প্রশ্নে? আসলে অনেকেই আছে, আমি যতটুকু অল্প শুনেছি আপনার কাছ থেকে, আমার কাছে মনে হচ্ছে যে অনেকের জন্য এটা ইন্সপায়ারিং হতে পারে, মোটিভেশনাল হতে পারে। নিঃসন্দেহে হতে পারে, নিঃসন্দেহে হতে পারে। বিকজ অফ আমি আসলে দীর্ঘ 13 বছর দীর্ঘ 13 বছর অ্যাডিকশন লাইফে ছিলাম। ছোটোখাটো না, অনেক বড় রকমের অ্যাডিকশন আমি পার করেছি। আপনি যদি বলেন যে অনেক 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 বড় রকমের অ্যাডিক্ট ছিলাম আর কি, ড্রাগ অ্যাডিক্ট। এটা কি আপনার আত্মীয় স্বজন বা পরিবার শুরু থেকে জানতো না পরে? না না না, এটা যে কোনো অ্যাডিকশন, যে কেউ যদি অ্যাডিক্ট হয় মানে সে ফার্স্ট টাইম জানার সুযোগ কম। মানে প্রথম অবস্থায় সিমটমগুলো ওইভাবে বোঝা যায় না, এবং খুব বেশি সময়, অনেকের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়, অনেকের ক্ষেত্রে দেরিতে হয়। তবে আমার ব্যাপারটা অনেক দেরিতে আমার ফ্যামিলি মানে আজ করতে পেরেছিল। মানে তারপরেও যে আমি আজকে হয়তো আরেকটু বেশি আজ করে যাবে, তার আগে আমি মানে এরকম ছিলাম, এটা হয়তো তারা জানে না। বেসিক্যালি এটা শুরু হলো কিভাবে? শুরুটা আসলে ফ্রেন্ড সার্কেল থেকেই বেসিক্যালি হয়েছিল। তো আমি এটা চমৎকারভাবে রিকভার করেছি। যেখান থেকে ফিরে আসার কথা না, এখান থেকে অনেক কম মানুষ ফিরে আসছে, সেখান থেকে আমি ফিরে এসেছি। আমার মনে হয় আপনি ওইখান থেকে ফিরে আসলে আমরা আসলে ওই গল্প থেকে ফিরে আসবো না, আমরা আরেকটু আসলে ডিপের দিকে যেতে চাই। সেটা হলো যে আমাদের মানে এই যে আপনার যে ওই সময়টা, এটা কি মানে শুরু এবং মোটামুটি একটা লম্বা সময় আপনি কি রাজশাহীতেই শুরু করেছিলেন না অন্য কোথাও? না, এটা শুধু রাজশাহীতে না, এটা বেসিক্যালি ঢাকা থেকে, রাজশাহী থেকে অল্প অল্প করে আমরা, আপনার মনে আছে কিনা যে সিগারেট থেকে শুরু, আমরা সেই পুরনো সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন। তো আমার জীবনটাও কিন্তু ঠিক এইরকম, ওই বৃথা যৌবন কিন্তু আপনার যায়নি। বৃথা যৌবন যায়নি। তো আমি আসলে অ্যাডিকশন লাইফে অনেকটা সময় পার করেছি, কিন্তু আমার মেন্টর যিনি মানে অ্যাডিকশন লাইফের যে থেকে রিকভারিং লাইফে নিয়ে আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, আলমগীর কায়সার রাসেল, ওনাকে স্মরণ করতে চাই। আমার মামা জামিল হোসেন, মানে ওনাদেরকে আমি খুব বেশি স্মরণ করতে চাই। মানে আমি আমার ব্যক্তি ইচ্ছা, নিজ ইচ্ছা যত বেশি ছিল, অনেক বেশি ছিল যে আমি এখান থেকে কামব্যাক করব, আমি এখান থেকে রিকভার করব। আসলে নিজ ইচ্ছা ছাড়া এখান থেকে কামব্যাক করা খুব কঠিন, খুবই কঠিন। আর ওনারা আমাকে খুব বেশি সাপোর্ট করেছিল। আমার ফ্যামিলি বিশ্বাস করতো যে আমার ছেলে এখানে থাকবে না। আচ্ছা শাকিল সাহেব, আপনাদের এই ব্যাপারে আসলে দুইটা পর্যায় থাকে। একটা হলো যে আপনি মাদকাসক্ত হয়ে আছেন বা মাদকাসক্ত হয়েছেন, আর আরেকটা হলো যে রিহ্যাবের যে ব্যাপারটা। তো দুইটার ক্ষেত্রে আসলে রিহ্যাব কতবার আপনাকে যেতে হয়েছে? অলমোস্ট 6 বার। 6 বার। আচ্ছা, আপনারা আসলে এটা কাউন্ট করে কিভাবে যে আসলে আপনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন?
এখান থেকে বেরিয়ে যাওয়া বলতে আমি যেদিন ডে ওয়ান যেদিন আমি হচ্ছে রিকভারিং লাইফে পা দিয়েছি সেইটা হচ্ছে আমার ডে ওয়ান। আমি যদি কোনো কারণে 100 বছর পরেও স্লিপ করি তাইলে আবার ওখান থেকে শুরু করতে হবে ডে ওয়ান থেকে। এটা কয় বছর ধরা হয়? এটা এরকম কোনো ইয়া নাই যে কয় বছর ধরা হয়। আমরা বলি ওয়ান্স অ্যান অ্যাডিক্ট অলওয়েজ অ্যান অ্যাডিক্ট। মানে একজন আসক্ত ব্যক্তি সারা জীবনের জন্যই আসক্ত। সে যে কোনো সময় স্লিপ করতে পারে, সে যে কোনো সময় তাকে আবার রিকভারিং লাইফের জন্য আসতে হবে। তাই আমার আজকে 9 বছর হচ্ছে আমি রিকভারিং লাইফে আছি। আমি যদি কোনো কারণে আমার স্টেপ স্লিপ করে তাহলে আমাকে আবার ওই ডে ওয়ান থেকে গুনতে হবে, আমাকে আবার ডে ওয়ান দিয়ে চলে যেতে হবে। আচ্ছা, রিহ্যাবে আসলে আপনাদেরকে মেইনলি কি ধরনের কথা বলে বা কোন বিষয়গুলো এড়িয়ে চলার কথা বলে? অ্যাকচুয়ালি আমার জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু হচ্ছে এই মানে রিহ্যাব। আমার আচ্ছা। জীবনের টার্নিং পয়েন্টই হচ্ছে রিহ্যাব। আপনি বলছিলেন যে টার্নিং পয়েন্ট, আমি আসলে টেনে টুনে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনি বারবার এখানে নিয়ে আসছেন। তো আসলে আমার জীবনের টার্নিং পয়েন্টই হচ্ছে রিহ্যাব। আমি আমার জীবনের আজকে 35 বছর বয়স। এই 35 বছর বয়সে আমি যা না শিখেছি ওই রিহ্যাবের যে 2-2.5-3 বছরের যে জীবন আমার, সেই জীবনে তার থেকে অনেক বেশি শিখেছি। কারণ বাস্তবমুখী শিক্ষা আমাদের কারিকুলামের মধ্যে নেই, যেটা আছে হচ্ছে রিহ্যাবে। এখন আপনি বলবেন কি তাহলে সাধারণ মানুষের রিহ্যাবে যাওয়ার দরকার আছে কি? আসলে আমরা যেটা শিখেছি যে মাদকাসক্তি কিন্তু খুব বড় কোনো সমস্যা না। বড় সমস্যা হচ্ছে আচরণগত সমস্যা। একজন মানুষের মধ্যে যে আচরণগত সমস্যা পরিলক্ষিত হয় তার একটা পার্ট হচ্ছে ড্রাগস। এটা অনেক বড় কোনো ইস্যু না, এটা চিকিৎসাই সম্ভব। এখন আধুনিক চিকিৎসা, এই চিকিৎসায় এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব। আমি আপনার সামনে এই মুহূর্তে বসে আপনি তো আসলে দৃষ্টান্ত বলা মানে যায়। আমি যদি বলি আপনাকে যে আমি এই অ্যামাজনের জঙ্গলে এই পথ দিয়ে হেঁটে গেছি, তার মানে আপনার ধরে নিতে হবে যে এই পথ দিয়ে যাওয়া যায়, এটা প্রমাণিত একটা পথ। তো আমার আগেও আমার অনেক সিনিয়র এই পথ দিয়ে হেঁটে গিয়েছেন, তারা শেষ করেছেন তাদের জীবন ড্রাগস ফ্রি লাইফ দিয়ে। আমিও আপনাদের সকলে আজকের এই ভিডিওর মাধ্যমে সবার কাছে দোয়া চাই যে আমি আমার মানে শেষ দিন পর্যন্ত যেন ড্রাগস ফ্রি থাকতে পারি। আমার জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু এটাই। মানে অনেকের থাকে না যে গার্লফ্রেন্ড চলে গেলে ড্রাগস নেয়। আমি আমার গার্লফ্রেন্ড চলে যাওয়ার কারণে ড্রাগস থেকে মানে কামব্যাক করে গেছি। এটা এই গল্প কি এখনকার যে আসলে আপনার ওয়াইফ আছে সে কি জানে কি? হ্যাঁ, জানে। আমার ওয়াইফ, তাহলে তো আমরা এটা কাটার দরকার হবে না। না, কোনো কিছু দরকার এখানে নেই। আর একটা বিষয় আপনাকে আসলে যে বিষয়ে প্রশ্ন করা দরকার আমার, সেটি হলো যে রাজশাহীতে আসলে আপনি কোন জায়গাটাকে মনে করেন যে রেড জোন, যে এই জায়গাটা আসলে এড়িয়ে চলা উচিত? এক একজনের রেড জোন এক এক রকম। আমি যদি বলি, আমরা বলি ABC, ABA, অর্থাৎ অ্যাভয়েড ব্যাড কোম্পানি। আপনার ড্রাগস লাইফে আপনি যাদের সাথে ড্রাগস নিয়েছেন তাদের সাথে খুব বেশি সময় স্টে না করা, তাদের সাথে খুব বেশি যোগাযোগ না রাখা। আবার অ্যাভয়েড ব্যাড এরিয়া, যে অঞ্চলগুলোতে আপনি এক একজনের ব্যাড এরিয়াতে এক এক জায়গা। আমি যেমন আমার মনে আছে, আমি হচ্ছে বাড়ি করে ফেলছিলাম গুড়িপাড়ায়। কোথায়? গুড়িপাড়ায় বাড়ি করেছিলেন বলতে? মানে ওইখানে আমাকে রেগুলারই যেতে হতো, মানে র্যান্ডম যেতে হইতো। তো ওইখানে ছোট্ট একটা জায়গা ছিল, খুব কম দামে উনিও একজন মানে ড্রাগ অ্যাডিক্ট ছিল। তো আমি বললাম যে আমার তো এখানে প্রতিদিনই আসা লাগে, তুমি বাইরে কোথায় বিক্রি করবা, এই কাজ করে আমি এটা কিনে নিই। মানে নেশা করতে গিয়ে জায়গা কিনা? নেশা করতে যে আমি ওই জায়গাটা কিনে ফেলছি, যে ওইখানে আমাকে রেগুলার যাইতে হয়। তো আমি ওই জায়গাটাই হচ্ছে প্রথমে ভাড়া ছিলাম, পরে আমি ওই জায়গাটাই কিনে ফেলছি। যদিও এখন আমার ওই জায়গাটা নাই, আমি আবার ওই ড্রাগস নিতে যে ওই জায়গাটাও বিক্রি করে দিয়েছি। আচ্ছা, যেহেতু কেনা বেচার একটা ব্যাপার আছে, মানে ব্যবসায়ী আপনি ওখানে ধরতে আমি হ্যাঁ, ওইখান থেকে ব্যবসারও একটা মনে হয় মূল মন্ত্র আছে এখানে। বিষয়টা হলো যে প্রত্যেকটা পরিবারে আমরা দেখি, যদিও আপনাদের পারিবারিকভাবে অনেকটা স্ট্রং আপনারা, বা আমরা ওয়েল এনাফ যেটাকে আমরা বলি, তো অনেকেরই এই অবস্থান বা যেটাকে আমরা বলি মাদকাসক্তের যে সময়টা রয়েছে, এই সময় দেখা যায় যে পারিবারিক বড় একটা চাপের মধ্যে দিয়ে লোকজন যায় প্রত্যেকে। মানে একজন মাদকাসক্ত মানে গোটা পরিবার বিধ্বস্ত অনেকটা। আপনার কি মানে আপনার মোটামুটি আইডিয়া কেমন যে আসলে কত টাকা আপনি এই খরচ করেছেন এবং দিনে কত টাকা খরচ হতো সে সময়? এটা বেশ অনেক বড় অ্যামাউন্টের টাকা। এটা আমার ফ্যামিলিকে আমি আসলে আমি নিজে আর্ন করতাম, ওই সময় আমি অনেক বেশি আর্ন করতাম।
ওই সময় থেকেই অনেক বেশি আর্ন করতাম। বাট ফ্যামিলির যে আসলে বিশেষ করে আম্মার খুব কষ্ট হয়েছে। আম্মার অনেকগুলো জিনিস আমি বলবো না, আসলে আম্মা জানে, আম্মা যদি এই ভিডিওটা দেখে তাহলে বুঝবে। আসলে আমি আমার মায়ের প্রতি খুবই কৃতজ্ঞ যে এত কিছুর পরেও তিনি বিশ্বাস করেছিলেন যে না, আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আমার বাবার অনেক কিছু আমি নষ্ট করেছি, আমার মায়ের অনেক কিছু আমি নষ্ট করেছি, কিন্তু অনেক টাকা এটা যদি টাকার অঙ্কে যদি বলতে চান, অলমোস্ট 5 to 6 কোটি টাকা চলে গেছে ফ্যামিলির শুধু এই ড্রাগসের কারণে পিছনে। অনেক টাকা চলে গেছে, অনেক সম্পদ হারাতে হয়েছে আমার জন্য, আমার ফ্যামিলির অনেক সম্পদ হারাতে হয়েছে। আপনি যখন বিয়ে করলেন তখন কি অবস্থানে ছিলেন? তখন আমি ফুড ডেলিভারি করি। তখন আমি ফুড অ্যাহলিক চালাই, নিজে ফোন ধরি, নিজেই ডেলিভারি করি। মজার ব্যাপার হচ্ছে যে মানে আমার মেন্টর আমাকে এত বেশি পছন্দ করতেন, আলমগীর কায়সার রাসেল, যার কথা বলছি আপনাকে। উনি আমাকে পছন্দ এত বেশি করতেন যে আসলে সচরাচর কি হয় যে অ্যাডিকশানে থাকলে যারা তাদেরকে তো সবাই অপছন্দ করে, কিন্তু উনি আমাকে এত বেশি পছন্দ করতেন যে আমার ভাস্তির সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। মানে আপনার যে বর্তমান ওয়াইফ, সে হচ্ছে বর্তমান মানে কি একটাই ওয়াইফ আমার। একটাই ওয়াইফ? আচ্ছা, না অনেক সময় আমরা দেখছি যে বড় বড় যারা আসলে ব্যবসায়ীরা আছে তাদের অনেক সময় বিভিন্ন বিষয় দেখা যায়। ওনার সাথে মানে আমার ওয়াইফ হচ্ছে আমার মেন্টরের ভাস্তি। উনি আমাকে ভালোবেসে আস্থার জায়গা থেকেই তো বেসিক্যালি মানে মেন্টর বুঝতে পারছিলেন যে মেন্টরিং ভালো হচ্ছে, উনি খুব দেওয়া যায়, মানে আমার নিঃসন্দেহে উনি নিজের রক্তকে হাতে তুলে দিয়েছে। উনি নিঃসন্দেহে আমার খুব ভালো কনফিডেন্ট ছিলেন, আমার পারপাসটা সার্ভ করেছেন উনি আমাকে অনেক বেশি কোঅপারেট করেছেন। উনি না থাকলে সৃষ্টিকর্তার অশেষ রহমত, সৃষ্টিকর্তার ইচ্ছা এবং ওনার অনেক সহযোগিতা, অনেক বড় সহযোগিতা। ইভেন আজকের যে বিজনেস আমার মনে আছে, আমি ভাইয়ের কাছে, উনি আমার বড় ভাই কিন্তু আসলে সম্পর্কের জায়গায় আবার চাচা শ্বশুর। তো আমার এখনও মনে আছে যে আমি ওই প্রতিদিন ওখান থেকেই আমার বিজনেসের শুরু। কিন্তু আমি প্রতিদিন যা আর্ন করতাম, আমাদের একটা ছিল ওই সময় যে অন্তত 2 বছর টাকা পয়সা হাতে রাখা যাবে না, অনেক টাকা রাখতে পারবো না আমি, অনেক টাকা না, রিস্ক, ওই ব্যাপারটা আসতে পারে। তখন উনি কী করতেন যে এক কাজ করো শাকিল, সারাদিনে তুমি আমার এখানেই থাকো, তুমি আমার এখান থেকেই কাজ করো, তুমি ফোন ধরো, যখন তোমার ডেলিভারি থাকবে না তখন তুমি হচ্ছে হাউসে থাকবা, ফোন ধরবা, আবার যখন ডেলিভারি থাকবে তখন তুমি চলে যাবা। ইভেন এরকমও হয়েছে অনেক সময়। আমার আর একজন শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাকে খুব বেশি নার্সিং করতেন যাতে করে আমি কোনো দিকে যেতে মানে না যাই, ভুল পথে না বাড়াই, রবি ইসলাম ভাই। উনি আমার দেখা গেল একটা পিৎজার অর্ডার আছে, পিৎজা তো বাইকে করে নিয়ে যাওয়া যায় না, তখন আমি ওনাকে পিছনে বসাইতাম, ভাই একটু বসেন, পিৎজাটা ধরে ধরার জন্য বেসিক্যালি হেল্পিং হ্যান্ড হিসেবে তিনি আমাকে ডেলিভারি করাইতেন। ইভেন আমার যখন কোর্ট এরিয়াতে, পঞ্চবটি এরিয়াতে কিংবা মানে মিজানের মোড় এরিয়াতে আমার যখন ডেলিভারি থাকতো, তখন ভাই নিজেই অন্য কাউকে দিতেন, যেহেতু যে হ্যাঁ আমার যে ব্যাড এরিয়া পড়ছে, তখন উনি বেসিক্যালি আমাকে করতেন যে শাকিল তুমি এক কাজ করো, তুমি একে নিয়ে যাও, তুমি একা যেও না। এবং আমি প্রতিদিন যে টাকা আমার খরচ হতো, ইনকাম হতো, এটা প্লাস মাইনাস করে হিসাব করে ভাইয়ের কাছে একটা বক্স থাকতো, ওই টাকা আমি ওইখানে রাখতাম। মানে এতটা কন্ট্রোল, মানে আমি নিজে চাইতাম তো আমাকে তো এখান থেকে বেরোতে হবে। আপনি মজার কথা যদি বলি যে এই জীবনে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি কেউ নিজে যায় না যে মানে সুস্থ হওয়ার জন্য। আমি কিন্তু একজন মানুষ যিনি হচ্ছে এই ড্রাগস নিয়ে সেন্টারে যাইতাম, ভাই আমাকে একটু নেন না। মানে ওই যে ছবিতে আমরা যেগুলো দেখি যে অপরাধ করার পরে নায়ক থানায় গেছে, এরকম ব্যাপারটা এমন বলা যেতে পারে। মানে এটার পরে মানে যারা রিহ্যাবের দায়িত্বে আছে তারা আপনাকে কি বলেছিল? তারা তো অবভিয়াসলি অ্যাস্ট্রোনাইজড যে আসলে সচরাচর এমন হয় না যে মানে ভালো হইতে কেউ আসে না, ভালো হইতে আসে না, তাকে জোর করে নিয়ে আসতে হয়, তার ফ্যামিলি উঠায় দেয়, তাকে রেস্কিউ করে নিয়ে আসতে হয়। একজন তো মানে গার্ডিয়ান লাগে। আপনার ব্যাপারে তখন কি হলো? আমার ব্যাপারেও ঠিক তাই হয়েছিল যে আমরা তো সরাসরি আপনাকে নিতে পারবো না, আপনার একজন গার্ডিয়ান লাগবে। তখন আমি এই ব্যাপারটা আমার আম্মার সাথে এবং মামার সাথে, মামার সাথে শেয়ার করে, আমার ছোট মামা জামিল হোসাইন।
উনি বেসিক্যালি আমার বিজনেসের পিছনে অনেক বেশি মানে মানসিকভাবে Effort দিয়েছেন আমার সুস্থতার জন্য। উনি আমাকে নিয়ে যাইতেন, নিয়ে আসতেন যখন মানে আমার যখন এটা কি ওই যে সায়রা খাতুনে যে মামা আছেন উনি? উনি আমার বড় মামা। আচ্ছা, আচ্ছা। বড় মামা। আর ছোট মামা হচ্ছে উনিও একটা কলেজের প্রভাষক। আচ্ছা, আচ্ছা। উনি কেমিস্ট্রি পড়ায়, ফিজিক্স পড়ায়। আচ্ছা। উনি আমাকে খুব বেশি হেল্প করেছেন ওই সময়, মানে নিয়ে যাওয়া আসা। এবং এখনো পর্যন্ত আমি যখন কোনো স্ট্রেসে থাকি নির্দ্বিধায় এই 2-4 জন মানুষের কাছেই আমি ফোন করি যে আমি তো স্ট্রেস, এই পারপাসটা আমার পরামর্শ দরকার। মানে আমি এখনো আমার নিজের জীবনকে নিজের মতো করে চালাই না এখনো আমি আমার জীবনকে নিজের মতো করে চালাই না। আমি এখনো তাদের সকলের, আমার মেন্টরদের পরামর্শ আমি সব সময় নেই। আচ্ছা, আমি তো আসলে এরকম, এটাই হচ্ছে রুটিন আমাদের ফর্মুলে। যে আমরা যে প্রোগ্রাম করেছি সেটার নাম হচ্ছে এনএ, নার্কোটিক্স অ্যানোনিমাস। পরে এটা টিসি আসছে, কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে এইটাই যে আপনাকে সকল সময় কানেক্ট থাকতে হবে, বিভিন্ন স্ট্রেস রিলিফ করতে হবে। এটা তো একটা মানসিক অসুস্থতা, এই অসুস্থতা থেকে বের হয়ে আসতে হবে। এটা যে কোনো সময় আসতে পারে। একজন সাধারণ মানুষ এটা চিন্তা করে না যে তার মানসিক সমস্যা আছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু প্রবলেম আছে। সেইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এবং আপনি জানেন নিশ্চয়ই যে আমার নেক্সট যে বিজনেস, এটা বিজনেস হিসাবে দেখতে পারেন, আপনি সার্ভিস হিসাবে দেখতে পারেন। মেন্টা কেয়ার নামে আমরা একটা ওয়ার্ল্ডের মানে একটা বড় কনসেপ্ট দাঁড় করাচ্ছি। মানে মেন্টাল কেয়ারকে মেন্টা কেয়ার, নাম হচ্ছে মেন্টা কেয়ার, আমরা নাম দিয়েছি। আচ্ছা, মেন্টা কেয়ার রাজশাহী থেকে শুরু হবে, কিন্তু আমরা চাই যে নট অনলি রাজশাহী, নট অনলি বাংলাদেশ, বাট অলসো এটা ওয়ার্ল্ড ওয়াইড আর কি, চলো ওয়ার্ল্ডে এটা চলবে। এবং এটা একটা কমিউনিটি তৈরি হবে। মেন্টা কেয়ার এত বড় একটা মানে প্ল্যাটফর্ম তৈরি হবে রিকভারিংদের জন্য। যারা অ্যাডিক্ট তারা আসবে, যারা রিকভারিং তারা আসবে। এটা একেবারে আমরা চাই যে সকলে এটার সাথে কানেক্টেড হবে। যারা মেন্টালি স্ট্রেস এড়াতে চায়, তাদের বিহেভিয়ারাল প্রবলেম সলভ করতে চাই, তারা এখান থেকে খুব ভালো মানে সুস্থ একটা আসলে জীবন পরিচালনা যারা করতে চাচ্ছে। আচ্ছা শাকিল, আপনি একটু যদি আমাদের যে তরুণ প্রজন্ম আছে, আপনি জানেন যে আমাদের করোনার পরে একটা বলা যায় যে বড় অংশ আমাদের তরুণ প্রজন্মের, এরা বলা যায় যে একটু ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। তাদের প্রতি আসলে আপনি তো রিকভার করেছেন আলহামদুলিল্লাহ, তাদের রিকভারি বা আমরা যদি বলি যে আসলে কেউ যাতে করে আর না জড়ায়, এ ব্যাপারে আসলে আপনার পরামর্শ কি তাদের জন্য? আসলে না জড়াতে বললেই তো জড়াবে না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে এটা আচরণগত সমস্যা। এই সমস্যা আচরণগত সমস্যা থেকেই এসেছে। এটা আমি আগেই বলেছি যে এটা নিয়ে আমরা অন্য এপিসোড করতে পারি, যে অ্যাকচুয়ালি আমি এটার শিক্ষক হিসেবে অনেকটা সময় কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে আমরা অন্য সময় কথা বলতে পারি। এটা নিয়ে কথা বলতে গেলে একটা রাত দিতে হবে। এটার মানে আপনি অ্যাঙ্গারের উপরে ক্লাস আছে, অ্যাটিটিউড বিল্ডিংয়ের উপরে ক্লাস আছে, মোটিভেশনাল থেরাপি আছে, হিউজ একটা অনেক বড় অধ্যায়। এটা নিয়ে অলমোস্ট দেশে বিদেশে অনেক বড় বড় প্রোগ্রাম চলতেছে, অনেক বড় বড় ট্রেনিং সেশন চলতেছে। আপনি না বললেই যে আসলে ড্রাগসের মধ্যে কেউ যাবে না, ব্যাপারটা এমন না। এটার জন্য আসলে আমরা সবসময় বর্ডারকে কিংবা অন্য এরিয়াকে আমরা দায়ী করতেও পারি না। এটার জন্য আসলে মানে একটা সাময়িক যে একেবারে নিচের যে রুটের যে ঘটনা, সেটাতে আমরা কেউ কথা বলছি না। এটার জন্য আমার সামাজিক দায়বদ্ধতা আছে। এটার জন্য আমার সমাজের যারা ঊর্ধ্বতন তাদের দায়বদ্ধতা আছে, আমার শিক্ষকদের দায়বদ্ধতা আছে, আমার ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে, আমার মানে এলিট পিপলদের অনেক বড় দায়বদ্ধতা আছে। আপনি কখনো বলেছেন আপনার পাশে যে ছেলেটা ড্রাগস নেয় কিংবা আপনি জানেন যে ছেলেটা বকাটে হয়ে যাচ্ছে, আপনি কখনো তাকে পাশে নিয়ে চা খেয়েছেন? না। কেন খাননি? আপনি মনেই করেন যে ছেলেটা খারাপ। অ্যাকচুয়ালি তো একজন মাদকাসক্ত ব্যক্তি সে তো খারাপ না, সে তো অসুস্থ। আপনি এটা ফিলই করছেন না যে অ্যাকচুয়ালি সে অসুস্থ। না, আমাদের কনসেপ্টটা আসলে এইভাবে গ্রো করেছে যে আসলে ব্যাপারটা এমন না, কিন্তু আসলে আপনি এগুলার সাথে থাকার কারণে পরবর্তীতে হয়তো আমরা চাই মেন্টা কেয়ার এই পারপাসটা সার্ভ করবে, একদম রুটে যাবে। মেন্টা কেয়ার ফার্স্ট কাজ করবে এই যে আমার যে যতগুলো বিজনেস, এই বিজনেসের একটা বড় অঙ্কের টাকা এখানে যাবে। এখান থেকে আমরা এই জনসচেতনতা তৈরি করতে চাই। কি জনসচেতনতা? ঢাকঢোল পিটায় আমরা জানাতে চাই না যে আসলে এই ছেলেগুলো মাদকাসক্ত কিংবা এদেরকে এইভাবে হেল্প করে না। আমরা জানাতে চাই যে আপনি মাদকাসক্ত না, সেটা কিভাবে
সেটা ব্রিফ করেন। পজিটিভিটি আমরা জানাতে চাই যে কিভাবে এখান থেকে রিকভার করা যায়। এটা রিকভার করানোর কিছু নাই এখানে। ওনাকে আপনি 1000বার আপনি বলেন, সে রিকভার করবে না, কারণ সে তো তার মেন্টালি তার সিকনেস আছে এই পারপাসে। আপনাকে তাকে অন্য মানে এই চিকিৎসার মডেলে নিয়ে আসতে হবে। আপনার একটা মানুষ, আমি এরকম বলি অনেককেই, আপনার পা ভেঙে গেছে, আপনি কি করবেন এখন? ডাক্তারের কাছে যাব, খুব স্বাভাবিক, হসপিটালে ভর্তি হবে, খুব স্বাভাবিক। আপনার মনোরোগ হয়েছে, আপনি কি করবেন? মনোরোগ বিশেষজ্ঞ, একদম ক্লিয়ার। আমাকে অনেকেই বলেছে, অনেক অভিভাবক বলেছে যে বাবা আমার ছেলেটা তো অসুস্থ, অসুস্থ বলে না, আমার ছেলেটা তো বাংলা মানে একদম চলতি বাংলায় যদি বলে যে মালখোর কিংবা এ জাতীয় কোনো শব্দ যখন ব্যবহার করে, তখন আমি বলি আস্তে, কেন বলছেন আপনি এমনভাবে? শব্দের মধ্যে নেগেটিভিটি। আপনি বলেন আপনার ছেলেটা অসুস্থ, আপনাকে বুঝতে হবে, আপনাকে স্বীকার করতে হবে যে আপনার ছেলেটা অসুস্থ। আমরা স্বীকারই করতে চাই না। আমার আশেপাশে দেখবেন অনেকে প্রচণ্ড রাগ, অনেকের প্রচণ্ড জেদ, মারমুখী, যে কোনো সময় মানে খারাপ আচরণ করে বসে, সিনিয়র জুনিয়র কাউকে তোয়াক্কা করছে না। অনেক সময় আপনাকে বুঝতে হবে সেই ছেলেটার মানসিক সমস্যা আছে, তাকে হচ্ছে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, তাকে ব্রিফ করতে হবে হাউ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। আচ্ছা, এই ব্যাপারে মনে হয় আলোচনা করতে গেলে আসলে অনেকটা সময় দরকার, লম্বা সময় লাগবে। আমি জাস্ট আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, অনেক আলোচনা হলো আমাদের। আমি আসলে, যেহেতু আপনি মতিহারে বেড়ে ওঠা একজন মানুষ, আপনি মতিহারকে নিয়ে চিন্তাও করেন, আমি আপনার কাছ থেকে মতিহারে যারা মনে করে যে আসলে ব্যবসা করবে বা ব্যবসার প্রতি তাদের আকর্ষণ আছে, স্বল্প পুঁজিতে আসলে কিভাবে তারা আগাতে পারে, এ ব্যাপারে আসলে আপনি একটু আমাদের দর্শকদেরকে জানাবেন। মতিহারের মতিহারের যেটা আমি মতিহারে যারা আছে তাদেরকে নিয়ে দেশের যে কোনো জায়গায় বিজনেস করতে পারে। বিজনেসের পূর্ব শর্ত হচ্ছে শিখতে হবে। আমাদের যেটা মনে হয় যে আমি যখনই কাউকে বলি তুমি তো ব্যবসা বাণিজ্য করতে পারো, তা বলে ভাই টাকা নাই কিংবা এই জাতীয় সমস্যা। আমি তখন তাকে বলি যে তুমি আসলে কি ব্যবসা করতে চাও, এক্স্যাক্টলি তুমি কি করতে চাও? বলে জানি না। তাহলে তো কঠিন। আমার মনে হয় যে ফার্স্ট হচ্ছে তাকে যেটা করতে হবে, কোনো একজন, এখন ধরেন আমি বলি আমি এসএসসি পরীক্ষা দিব, আমি কার কাছে প্রাইভেট পড়বো? যে এসএসসি পাশ করেছে তার কাছে, নাকি যে ক্লাস 9-এ পড়ে তার কাছে? অবশ্যই এসএসসি পাশ করেছে, যে এসএসসি পাশ করেছে তার কাছে। অর্থাৎ আপনাকে তার কাছে পরামর্শ নিতে হবে আপনি যা করতে চান সেই বিষয়ে সে দক্ষ কিনা, কিংবা সেই বিষয়ে সে এগিয়েছে কিনা। তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে কোনো বিজনেসম্যানের সান্নিধ্যে যাইতে হবে, তার কাছে পরামর্শ নিতে হবে। ফার্স্ট কাজ, প্রথম কাজ হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে আপনাকে গোল সেট করতে হবে, আপনি ড্রিম সেট করতে হবে যে আপনি আপনার বিজনেস করতে চান কিংবা আপনি কিভাবে আগাতে চান। তারপরে আমি বলবো যে বিজনেস করার আগে তাকে ওই রিলেটেড কোনো বিজনেসে কিছুদিন জব করতে হবে, ওইটার সাথে ইনভলভ হইতেই হবে। এক্স্যাক্ট, আপনাকে ওই রিলেটেড কোনো বিজনেসে জব করতে হবে। ধরেন আপনি এখন একটা রেস্টুরেন্ট দিবেন, আপনি কিভাবে এটার ম্যান পাওয়ার সেট করবেন, কোথায় চেয়ার হবে, টেবিল হবে, আপনি এই ইন্টেরিয়র সম্পর্কে কীভাবে ধারণা পাবেন, কতটুকু রান্না করা লাগবে, আপনি এটাই প্রেডিকশন কীভাবে করবেন। এইটা যদি আপনি কোনো কারণে যদি কোনো একটা রেস্টুরেন্টে যদি 6 মাস জব করেন, তাহলে আপনি প্রসেসটা পরের টাকায় শিখে গেলেন, কোনো ইনভেস্টমেন্ট লাগলো না, অন্যের বিনিয়োগের উপরে আপনার এক্সপিরিয়েন্স হইল। এবার আপনি যান বিজনেস করতে। চমৎকার। আমাদের ব্যবসায়ীরা যেটা করে, শুরুতেই ধাম করে হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করে ফেলে, ফুল টাকা, জমি বিক্রির টাকা, কিংবা হচ্ছে আর কেউ যদি প্রফিট দেখায়। রাজশাহীর মানুষের একটা বড় সমস্যা আমি দেখেছি যে কেউ যদি জাস্ট বলে যে প্রফিট আছে, ও জানতেও যাবে না যে আসলে কিসে আপনি ইনভেস্টমেন্ট করতে বলছেন। এটা একটা বড় সমস্যা। বিজনেস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আপনাকে আগে কোথাও জব, আপনি যদি এখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি তৈরি করতে চান, আপনি এখন হুট করে প্লাস্টিক ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলবেন? পারবেন? সম্ভব না। এখন যেটা ইন্ডাস্ট্রি হয়তো বা তৈরি করতে পারবো, কিন্তু সেটা সাস্টেইন করবে না। আপনার টাকার কারণে হয়তো আপনি এটা পারলেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি কিছুদিন জব করতেন, প্রোডাকশন সেগমেন্টে, আমার অ্যাডমিনিস্ট্রেশন শেখা দরকার। আমি এখনও জব করি,
আচ্ছা, আমি এখনও জব করি, আমি অ্যাডমিনিস্ট্রেশন শিখতে চাই, আরও বড় অ্যাডমিনিস্ট্রেশন শিখতে চাই। আমি 2-4টা জায়গায় এখনও জব করি, আমি 2-4টা জায়গায় এখনও সময় দিই যে আমার তো অ্যাডমিনিস্ট্রেশন শেখা দরকার। আমি এটা বলেই শিখি যে আপনার টাকা পয়সা দিতে হবে না ভাই, আমি আছি। আমি আছি, কাজটা করতে চাই আপনার সাথে, আচ্ছা। আপনার প্রতিষ্ঠানে একটু এগিয়ে নিতে চাই, আপনি খুব ভালো করছেন। এতে করে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে সে আমাকে ইউটিলাইজ করে তার কিছু বিজনেসটা, ইন্টার্নশিপ যেখানে হয় এইরকম ইন্টার্নশিপে কি হয়, দুজনেই লাভবান, দুজন, হ্যাঁ, মানে উইন উইন সিচুয়েশন। আবার আমি এটাও জানি কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমি কাজ করি, ধরেন আমি কোনো একটা জায়গায় ক্লাস নিচ্ছি কিংবা কোনো একটা জায়গায় বসতেছি, সে কি পারবে, সে আমাকে দিয়ে তো আর্ন করছে, সে দিন শেষে তো আমাকে ঠিক আছে, একটা অ্যামাউন্টের অর্থ কিছু না কিছু তো অনারিয়াম অবশ্যই। তাতে করে আমার দুটো জিনিসই কাজে হচ্ছে, যে আমি ব্যবসা করতে পারছি, নতুন করে অ্যাডমিনিস্ট্রেশন শিখতেছি, জায়গাগুলো কাজ করছি। শাকিল সাহেব, আমরা আমাদের আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রতিবারের মতন আসলে বিদায় নিয়ে নিব, এরপরে আপনি আপনার যদি কোনো কথা থাকে আপনি বলবেন। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন মতিহারে বেড়ে ওঠা একজন তরুণ উদ্যোক্তা। আপনারা তার গল্প শুনেছেন। এমন গল্প যদি আপনারও থাকে, আপনি যদি ভালো একটি আগামীকালের চিন্তা করেন, আমাদের এই ইনসাইড স্টোরি পডকাস্ট আপনার জন্য। আপনারা আমাদের এখানে আসুন, আপনাদের গল্পগুলো বলে যান, জনগণকে জানান আপনি কেমন বাংলাদেশ দেখতে চান। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথি মুর্শেদ শাকিলের কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি খুবই আপ্লুত আজকে, মানে প্রথমবারের মতো এ ধরনের কোনো অনুষ্ঠানে আমার নিজেকে মেলে ধরতে পেরেছি, এবং আমার আজকে অনেক ভাল লাগছে, অনেক হালকা মনে হচ্ছে যে আমার জীবনের অজানা অনেক গল্প, অনেকেই গেস করতে হয়তো, কিন্তু অজানা অনেক গল্প আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে শেয়ার করে ফেলেছি। সত্যি কথা বলতে কি, যে আমি আমার বাবা মাকে প্রচণ্ড ভালোবাসি, এটা বলা হয়নি কখনো হয়তো ওইভাবে। আজকে সত্যিই মনে হচ্ছে যে তাদের কারণেই হয়তো আজকের এই জায়গায় উঠে আসা, এবং উঠে আসার কারণেই হয়তো আপনি আমাকে নিয়ে আজকে ফিচার করছেন, কিংবা আজকে এই ইনসাইড পডকাস্ট আমাকে নিয়ে ভাবছে, কথা বলছে আমাকে নিয়ে। এলাকা ভিত্তিক আমি আসলে আমি আগেও বলেছি, আমি অনেক ড্রিমি একজন মানুষ, আমি অনেক বেশি স্বপ্ন দেখি, আমি আমার অঞ্চলকে অনেক সুউচ্চতর মর্যাদায় নিয়ে যেতে চাই, এটা আমার অনেক পুরনো একটা ইচ্ছা। আমি আবারও বলতে চাই, আমার এলাকা নিয়ে আমি যতখানি ভাবনা ভাবি, আমি আমার এলাকায় কখনো প্রভাব বিস্তার করতে চাই না, আমি আমার এলাকায় কখনো প্রভাবিত করতে চাই না আমাকে দ্বারা। আমি চাই আমার এলাকা একটা জায়গায় যে দাঁড়িয়ে যাক, আমার একটা জায়গায় আমার এলাকাকে চিনুক একটা মানুষ। আমরা চিনি না, আমরা এরকম অনেক জায়গাকে চিনি, আমরা মতিহারকে চেনাতে চাই, নতুন করে চেনাতে চাই। আর কিছু সমস্যা আপনি বলেছেন, কিছু সমস্যা এলাকা ভিত্তিক সমস্যা থাকে, আসলে সব মানুষকে তো সবাই একরকমভাবে রিসিভ করবে না, এক একজনকে এক একভাবে রিসিভ করবে। আমার বিষয়ে যদি কোনো রকম বিন্দু পরিমাণ আপনার জায়গা থাকে যে আপনি জানতে চান আমার সম্পর্কে, কিংবা আমাকে নিয়ে আপনার কোনো সংশয় আছে, কিংবা আমাকে নিয়ে হিংসার কোনো জায়গা নেই। আমি আপনার সন্তান, আমি আপনার এলাকার জন্য কাজ করছি, আমি একা নিজের জন্য কাজ করতে চাই না, আমি এই রাষ্ট্রের জন্য কাজ করতে চাই। আমি চাই আপনি আমার কাছে আসেন, বসি, আমি থাকি এই আশেপাশে, এই অঞ্চলেই থাকি, আমাকে একটু ডেকে নেন না, অথবা আপনিই আসেন, একসাথে এক কাপ চা খাওয়া যাবে। আমার একটা প্রতিষ্ঠান আছে চা পাগলা, আপনারা নিশ্চয়ই জানেন। চা পাগলায় বসে চা খেলাম, অথবা 99 টাকার নান চাপ খেলাম, খেতে খেতে গল্প করলাম। আপনার অভাব অভিযোগ আমরা শুনতে চাই, আমি শুনতে চাই আমার বিরুদ্ধে আপনার যত অভিযোগ, এই অভিযোগগুলো আমি পেলে আমি আমার নিজেকে শুধরে নিতে পারবো। আমি একটা অধ্যায়ে আছি আমার নিজেকে শুধরে নেওয়ার, আমি এই অধ্যায়টাকে আরও অনেক বড় করতে চাই। আমি চাই এলাকার প্রত্যেকটা মানুষ গর্ব করে, অনেকেই দেখেছি আমি যে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না যে আমার বাড়ি অমুক জায়গায়, আমার এই এলাকায় বাসা। আমি চাই আপনি যদি আজকে যদি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেন, কিংবা আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জব করতেন, কিংবা আপনি যদি সচিবালয়ে জব করতেন, আপনি যেভাবে বুক ফুলিয়ে বলতেন যে আমি এখানে জব করি, কিংবা আমি এখানে কাজ করি, ঠিক সেভাবে আপনি বলবেন একটা সময় যে আমার বাড়ি এই অঞ্চলে, আমার বাড়ি ধরমপুরে, আমার বাড়ি কাজলায়, আমার বাড়ি তালাইমারিতে, আমার বাড়ি বিনোদপুরে। আপনি এটা এইভাবে গর্ব করে বলবেন। আমি চাই এইভাবে আমার অঞ্চলকে দেখতে।
আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, আসেন আমরা আমাদের জায়গা থেকে অল্প অল্প কাজ যদি সমাজের জন্য করি, অল্প অল্প কাজ যদি দেশের জন্য করি, এ দেশটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি চাই এদেশে যত মানুষ জীবনযাত্রার মান নিয়ে সংশয়ে আছে, জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য যত বেশি চেষ্টা করছে, তারও উপরে যে আমরা চেষ্টা করতে চাই। আমাদের এই অঞ্চলে যেটা নেই সেটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু কাজ করি কম, হিংসা কথা এগুলো একটু বেশি বলি। কেউ একজন ভালো কিছু করলে তাকে আমরা দমিয়ে দেওয়ার চেষ্টা করি, কিংবা তার ভুল ত্রুটি ধরে বের করার চেষ্টা করি। আপনি আমার ক্ষতি করে কিংবা আপনার এলাকার ক্ষতি করে, আমার ক্ষতি করছেন মানে আপনি এলাকার ক্ষতি করছেন। আপনার নিজের এলাকার ক্ষতি করে আপনার কী লাভ? খুব একটা লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। আমি সব সময় বলে আসি যে আলোচনার টেবিলে দেখেন আজকে ইরান আমেরিকার যুদ্ধ চলতেছে, ওই আলোচনার টেবিলই কিন্তু শেষ টেবিল। শেষ পর্যন্ত যুদ্ধ করে যে জায়গায় যাওয়া যায়নি সেই জায়গায় আলোচনা করেই যাওয়ার সুযোগ আছে বলে তারাও মনে করছে। আপনি আমি কেন নয়? আসেন আমরা বসি, গল্প করি, আমাদের নিজেদেরকে জানি, আমরা নিজেদেরকে জানাই, সুযোগ বের করি, কাজের জায়গা তৈরি করি, আমরা আমাদের নিজেদের প্রত্যয় ব্যক্ত করি, এই দেশকে গঠন করি, এই সমাজকে গঠন করি, সর্বোপরি মতিহারকে গঠন করি। ধন্যবাদ আপনাকে আমাকে সাথে নেওয়ার জন্য।